কমার্শিয়ালি যে ডেইরি পোল্ট্রি, স্পেশালি ডেইরি বলতে আর কি গরুর দুধ বোঝানো হচ্ছে, আর পোল্ট্রি বলতে হচ্ছে মুরগিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো চিকেন অ্যান্ড কমার্শিয়ালি যে ডেইরি প্রসেসিং যে গাভীগুলো আছে সেগুলোতে কি হয় যে ওরা প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন ইনজেক্ট করে, ওরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স ইনজেক্ট করে অ্যান্ড আদার হরমোনস ইনজেক্ট করে যেন এগুলো তাড়াতাড়ি বড় হয়, গ্রোথ প্রমোটার ইউজ করা হয় যেন তাড়াতাড়ি বড় হয়। অ্যান্টিবায়োটিক্স একদম দেখা যায় যে এই ছোট ছোট চিকেন গুলো, কারণ চিকেন কিন্তু খুব সেন্সিটিভ। হ্যাঁ, মুরগি কিন্তু খুব সেন্সিটিভ। এরা দেখা যায় যে অল্প একটু টেম্পারেচার চেঞ্জ, অল্প একটু এটার সাথে মরে যায়। তো দেখা যায় যেগুলোকে ফার্ম করা হয়, ফার্ম রেজ যেগুলো যেসব চিকেন আছে ওগুলোকে একদম ডে 1 থেকে অ্যান্টিবায়োটিক দিতে থাকে, মানে অসুস্থ থাকুক না থাকুক অ্যান্টিবায়োটিক অ্যান্ড গ্রোথ প্রমোটার উপর রাখে। যে কারণে দেখা যায় একটা চিকেন ন্যাচারালি যেখানে 2 মাসে যতটুকু বড় হতো, গ্রোথ প্রমোটার অ্যান্টিবায়োটিক্স এই সবকিছু মিলিয়ে স্পেশালি গ্রোথ প্রমোটার এগুলো দেখা যায় যে 1 মাসেই বড় হয়ে যায়। তো তখন ওরা তাড়াতাড়ি সেল করে দিতে পারে, দে হ্যাভ হায়ার প্রফিটস। তো ফিড গুলো দেওয়া হয় খারাপ। চিকেনকে যে ফিড গুলো দেয় দেখা যায় ওই ফিডের মধ্যে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, হার্মফুল স্টাফ থাকে। হ্যাঁ, তো চিপ জিনিসগুলো দেওয়া হয়, ন্যাচারালি এগুলোকে তো বড় করা হয় না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে ওই যেই পোল্ট্রি চিকেন বা এগুলো এরকম একটা পরিবেশে বড় হয়, অথবা একদম বদ্ধ অবস্থায়, মানে ফার্ম টার্মের ছবি টবিতে আপনারা দেখেছেন সবাই। সো এরকম বদ্ধ অবস্থায় যখন বড় করা হয় এই চিকেন গুলোকে, এদের মধ্যে অনেক অসুস্থতা থাকে, এদের নিজের কোয়ালিটিও তখন ভালো থাকে না, এবং এই যে অ্যান্টিবায়োটিক্স বলেন বা গ্রোথ প্রমোটার বলেন এগুলোর এক একটা অংশ কিন্তু রান্নার পরেও থেকে যায় এবং সেগুলো আমাদের বডিতে চলে আসে। এন্ড হেভি মেটালস তো অ্যান্টিবায়োটিক এন্ড গ্রোথ প্রমোটার কিছুটা নষ্ট হয়ে যায় রান্নার পরে, আবার কিছুটা রেসিডিউ থেকে যায়, বাট হেভি মেটালস কিন্তু আর নষ্ট হয় না। হ্যাঁ, হেভি মেটালস কিন্তু রান্নাতেও নষ্ট হয় না, হেভি মেটালস আমাদের বডিতে চলে আসে। হ্যাঁ, হেভি মেটালস যেমন ধরেন লেড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের বডিতে চলে আসে এন্ড এগুলোর কারণে কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন হয়, অলসো ক্যান্সার। যে বাংলাদেশে যে কি খারাপ অবস্থা ক্যান্সারের, আপনারা যদি কখনো হসপিটালে যান তাহলে দেখবেন যে হসপিটালে 5টা কেবিনের মধ্যে দেখবেন একটা ক্যান্সারের রোগী, ইভেন মোর দ্যান দ্যাট। আমি যখন প্রথম ইন্টার্নশিপ শুরু করি, আমি সার্জারি ডিপার্টমেন্টে আমার কাজ শুরু হয়, আমি দেখতাম খালি ক্যান্সারের রোগী, 10টা রোগীর মধ্যে 7-8টাই ক্যান্সার, এরকম অবস্থা। তো বাংলাদেশে এরকম খারাপ অবস্থা কেন? বিকজ অফ দিস, যে আমাদের খাবার দাবার খুবই অ্যাডাল্টারেটেড, খুবই মানে সবকিছুতে ভেজাল, খারাপ জিনিস। এনিওয়েজ, তো আমরা কি করবো, আমরা অর্গানিক এগ অ্যান্ড চিকেন আমরা চুজ করবো। তো আনফর্চুনেটলি অর্গানিক কোনো খাবারকে অর্গানিক বলতে হলে যেই রুলস গুলো ফলো করতে হয় সেটা বাংলাদেশে সম্ভব না। তো বাংলাদেশে এই কারণে দেখবেন কেউ অর্গানিক এগ অথবা অর্গানিক চিকেন বলবে না। হ্যাঁ, তারা কি বলবে, সেফ এগ অথবা সেফ চিকেন বলবে। হ্যাঁ, তো আমি কয়েকটা সোর্স থেকে আমি চিকেন এগ নিই। তো ওরা যেটা করে যে ওরা মোটামুটি একটু ফ্রি রেঞ্জ ভাবে চিকেন গুলোকে বড় করে, মানে একটু খোলামেলা পরিবেশে বড় করে। অলসো হচ্ছে দে ক্লেম টু গিভ সেফ ফিড, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক দিবে না, কোনো গ্রোথ প্রমোটার দিবে না, ফিড যেটা দেয় সেটা ভালো ফিড দেয়। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা সোর্স অলরেডি বাংলাদেশে আছে, যেমন খাস ফুড, সেফ ফুড, অর্গানিক চিকেন। হ্যাঁ, অর্গানিক চিকেন এই নামেই ওদের পেজ আছে। দেন সরোবর। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা পেজ আছে। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন বা ন্যাচারালি দেখতে পারেন। এছাড়া আরো কয়েকটা পেজ আছে যারা পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসে চিকেন। হ্যাঁ, সো কোনটা অথেন্টিক একটু দেখে দেখে আপনারা সেই জায়গাগুলো থেকে নিতে পারেন। বাট আমার কথা হচ্ছে যে আপনারা কম খাবেন কিন্তু ভালোটা খাবেন। হ্যাঁ, সো এই জায়গাটা আপনারা ইনভেস্ট করবেন ইনশাল্লাহ। আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য অর্গানিক পাওয়াটা ইজিয়ার, যদিও হালাল প্লাস অর্গানিক এটা ডিফিকাল্ট, তাই না? তো একটু চেষ্টা করতে হবে, খুঁজলে সোর্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো এরপর আসছি সয় অ্যান্ড সয় প্রোডাক্টস। তো সয় প্রোডাক্টস যেটা করে, সয় হচ্ছে আমাদের বডিতে একটা ইস্ট্রোজেন লাইক ইফেক্ট দেয়। সয় ইজ এ ফাইটোএস্ট্রোজেন, আমাদের বডিতে ইস্ট্রোজেন লাইক ইফেক্ট দেয়। সো বডিতে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স করতে পারে। যে কারণে সয় প্রোডাক্টস যেমন টোফু, সয় চাঙ্ক বা সয়াবিন অয়েল এই জিনিসগুলো আমরা বাদ দিব। আর রিফাইন্ড সুগার, ডেফিনেটলি রিফাইন্ড সুগার আমরা বাদ দিব। সো একদম হোয়াইট সুগার যেটা সেটা আমরা বাদ দিব। আমরা ট্রাই করবো সুগার জিনিসটাই বাদ দিতে। ন্যাচারাল অল্টারনেটিভস যদি আমরা চাই, হয়তো একটু হানি ইউজ করা যেতে পারে, একটু গুড় ইউজ করা যেতে পারে, বাট দ্যাট should be also very minimum. হ্যাঁ, বাট একদম সুগার যেটা প্লেন সুগার সেটা আমরা বাদ দিব, স্পেশালি রিফাইন্ড আর হোয়াইট সুগার সেটা আমরা 100% বাদ দিব। কারণ এই যে চিনিগুলো একদম সাদা হয়ে যায়, সাদা কিভাবে হয় বলেন তো? মানে এত সুন্দর সাদা ফকফকা, বা লবণ কি সুন্দর সাদা ফকফকা। হ্যাঁ, বাট এই লবণ চিনি এগুলো তো অ্যাকচুয়ালি এরকম সাদা ফকফকা না। হ্যাঁ, এগুলো এত সুন্দর সাদা কিভাবে হয়? কারণ এগুলো অনেক বেশি ওরা যে রিফাইন প্রসেসের মধ্যে অনেক সময় ব্লিচ ইউজ করে, কেমিক্যাল ইউজ করছেন, এটি বলতে চাচ্ছিলাম যে কেমিক্যালস ইউজ করে, ব্লিচ ইউজ করে। তো এই জিনিসগুলো তো আমাদের খাবারের মধ্যে চলে আসছে। সো উই আর নট জাস্ট ইনটেকিং সুগার, উই আর অলসো ইনটেকিং ব্লিচ এন্ড সাম আদার কেমিক্যাল প্রোডাক্টস। দেন প্রসেসড অয়েল, তো সব রকম প্রসেসড অয়েল আমরা বন্ধ করবো। কেন? হ্যাঁ, এটা একটু সবাই মাথায় নিয়ে নেন। যে কোনো প্রসেসড অয়েল, যেমন সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল বা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, মানে যে কোনো প্রসেসড অয়েল যেটা আপনি সুপার মার্কেটে একদম কিনতে পাচ্ছেন, প্রসেসড অয়েল, নট এক্সট্রা ভার্জিন। হ্যাঁ, যেখানে এক্সট্রা ভার্জিন মেনশন করা নেই। ঠিক আছে, এই যে প্রসেস অয়েলগুলো, এই অয়েলগুলো আসলে কেন আমাদের জন্য ক্ষতিকর? বিকজ আপনি কি কখনো একদম খাঁটি নারিকেল তেল অথবা অলিভ অয়েল কখনো কি টেস্ট করেছেন? হ্যাঁ, একদম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এখন ইন্টারঅ্যাক্ট করবেন আমার সাথে, টেস্ট করেছেন? ইয়েস। হ্যাঁ, সো ইট হ্যাজ আ টেস্ট, তাই না? ইট হ্যাজ আ ডিস্টিংক্ট টেস্ট, যে একটা টেস্ট আছে। ইউ ক্যান, আপনি একটা খাঁটি নারিকেল তেল অথবা খাঁটি অলিভ অয়েল চোখ বন্ধ করে যদি আপনাকে কেউ টেস্ট করতে দেয়, ইউ ক্যান টেল দ্য ডিফারেন্স, যে হ্যাঁ আমি বলতে পারবো যে এটা হচ্ছে অলিভ অয়েল আর এটা হচ্ছে কোকোনাট অয়েল। হ্যাঁ, ইট হ্যাজ আ স্মেল, আপনি কিন্তু কোকোনাট অয়েলের স্মেল শুনেই বুঝতে পারবেন। কেউ মাথায় তেল দিলেই বোঝা যায় যে তেল দিয়ে আসছে, কোকোনাট অয়েল দিয়ে আসছে, তাই না? সো ইট হ্যাজ আ স্মেল, ইট হ্যাজ আ টেস্ট। যে কোনো এক্সট্রা ভার্জিন অয়েলের একটা টেস্ট থাকবে, একটা স্মেল থাকবে। হ্যাঁ, বিকজ অয়েল কিন্তু আমাদের জন্য হেলদি, অয়েল কিন্তু খারাপ, তেল কিন্তু খারাপ, তেল আমাদের জন্য ভালো। হ্যাঁ, তো যে কোনো অয়েলের যখন সেটা এক্সট্রা ভার্জিন থাকে, অর্থাৎ একদম পিওর র ফর্মে থাকে, সেটার কিন্তু একটা টেস্ট আছে, স্মেল আছে। ইভেন সয়াবিন অয়েলের একটা ক্যারেক্টারিস্টিক একটা স্মেল আছে, টেস্ট আছে।
কিন্তু আপনি চিন্তা করেন আপনার বাসায় যে আপনি রান্নায় সয়াবিন তেল ইউজ করেন অথবা রাইস ব্র্যান অয়েল ইউজ করেন, আপনি কি রান্নার সময় কোনো গন্ধ পান কিন্তু তেলটা? কোনো স্মেল আছে? নাই, তাই না? কোনো টেস্ট আছে? আপনি যদি ওই অয়েলটা একটু মুখে দেন, আপনি কি কোনো ডিফারেন্ট টেস্ট পাবেন? No. হ্যাঁ, সয়াবিন অয়েল হোক, এই সানফ্লাওয়ার অয়েল হোক, রাইস ব্র্যান অয়েল হোক, যেটাই হোক, দেখবেন যে কোনোটার কোনো টেস্ট নেই, হ্যাঁ, কোনোটার কোনো স্মেল নাই। তার মানে কি এই তেলগুলোর যে আসল জিনিসগুলো ছিল, এই সব জিনিসগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে ডিউরিং প্রসেসিং। বিকজ কেন প্রসেস করে ওরা? কারণ অয়েল ইজ আ ভেরি ডেলিকেট ফুড বা ডেলিকেট স্টাফ আই উড সে। হ্যাঁ, কারণ অয়েল কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যায়। একটু আলোতে আপনি যদি অনেক বেশি সানলাইটে তেল রাখেন, তেল নষ্ট হয়ে যাবে। আপনি যদি প্লাস্টিকে তেল রাখেন, তেল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তেল কিন্তু খুব ইজিলি নষ্ট হয়ে যায়, যে কারণে প্রসেসিং করা হয়। অলসো রান্নার সময় তেল পুড়ে যায়, যেমন একদম এক্সট্রা ভার্জিন যে তেলগুলো আছে, অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল, এগুলোতে আপনি যখন রান্না করবেন তখন দেখবেন যে অল্পতেই তেলটা পুড়ে যাচ্ছে। তো তখন তো রান্না করা যাবে না সুন্দর করে, এগুলোতে ডিপ ফ্রাই করতে পারবেন না আপনি। তো এই যে এই সুবিধাগুলো অ্যাড করার জন্য, শেলফ লাইফ বাড়ানোর জন্য, অলসো রান্নাটা যেন সুবিধা হয়, হাই হিটে রান্না করা যায়, এই জিনিসগুলোর জন্য তেলগুলোকে এভাবে ইন্ডাস্ট্রিয়ালি প্রসেস করা হয়। ইন্ডাস্ট্রিয়ালি প্রসেস কিভাবে করা হয়? অনেক বেশি হাই হিট দেওয়া হয়, অনেক সলভেন্ট ইউজ করা হয়, ওই সলভেন্ট গুলোর মধ্যে দিয়ে তেলগুলোকে রান করা হয়, অনেক হাই হিট দেওয়া হয়, হাই প্রেশার দেওয়া হয়। তো এই হাই হিট, প্রেশার, সলভেন্টস এগুলো সব দিয়ে তেলটার কোনো পুষ্টিগুণ থাকে না, তেলটা নষ্ট হয়ে যায়, তেলটা ইনফ্লেমেটরি হয়ে যায়। ওই জিনিসটা দিয়ে আমরা রান্না করি খাবার খাই। হ্যাঁ, সো এরকম ইন্ডাস্ট্রিয়ালি প্রসেসড অয়েল খাওয়া যাবে না। হোয়াট এভার ইট ইজ, সানফ্লাওয়ার অয়েল হোক, যতই ওমেগা 3 লেখা থাকুক, যা কিছু লেখা থাকুক, এগুলো ওদের বিজনেস করছে। কোনো প্রসেসড অয়েল আপনি কুকিং অয়েল হিসেবে রান্না ইউজ করবেন না। আপনি কোনগুলো ইউজ করবেন? ইউজ এক্সট্রা ভার্জিন অয়েল। হ্যাঁ, এক্সট্রা ভার্জিন অয়েল লাইক কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অয়েল লাইক অলিভ অয়েল, হ্যাঁ, দেন ঘি, সরিষার তেল, ঠিক আছে, এগুলো ইউজ করবেন। তো মাস্টার্ড অয়েল ইজ ভেরি পপুলার নাও, মানে সরিষা তেল এখন সবাই খায়। অন্যান্য এক্সট্রা ভার্জিন অয়েলের তুলনায় সরিষা তেলের দামটাও কম। কিন্তু সরিষা তেল নিয়ে দেখা গেছে যে অনেক কন্ট্রোভার্সি আছে। রিসেন্ট বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে সরিষা তেল বেশি খেলে বডি প্লাটলেটসও কমে যায়। হ্যাঁ, যে কারণে আমি পার্সোনালি সরিষা তেলটাকে 100% কুকিং অয়েল হিসেবে আমি রিপ্লেস করতে বলবো না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা মিক্সড অয়েল ইউজ করবেন, অর্থাৎ কিছু কিছু রান্নায় ঘি ইউজ করবেন, কিছু কিছু রান্নায় আপনারা সরিষা তেল ইউজ করবেন, কিছু রান্নায় আপনারা অলিভ অয়েল ইউজ করবেন, কিছু রান্নায় হয়তো বা চাইলে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। হ্যাঁ, বাট তেলের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো তেল অনেক বেশি হাই হিটে পুড়ে যায়। ঠিক আছে, মানে প্রত্যেকটা তেলের একটা সেট টেম্পারেচার আছে। হ্যাঁ, ওই টেম্পারেচারে সে পুড়ে যায়, স্মোকিং পয়েন্ট বলি আমরা এটাকে। হ্যাঁ, সো অলিভ অয়েল বা কোকোনাট অয়েলের ক্ষেত্রে কিন্তু স্মোকিং পয়েন্টটা কম, অর্থাৎ কম টেম্পারেচারে এগুলো পুড়ে যায়। সো আপনি চুলায় অনেক বেশি জাল দিয়ে এই তেলগুলো দিয়ে রান্না করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, বাটারের কথায় আসবো আমি একটু পরে। হ্যাঁ, সো আপনাকে কি করতে হবে? আপনি লো হিটে রান্না করবেন। ঠিক আছে, যে কোনো রান্না লো হিটে করবেন। আর রান্নার মধ্যে, বাংলাদেশি রান্নায় আমাদের একটা ব্যাড প্র্যাকটিস আছে, আই উড সে ব্যাড প্র্যাকটিস, ইভেন দো টেস্ট গুড বা টেস্ট বেটার, সেটা হচ্ছে যে আমরা কষাই, তাই না? মশলা কষাই, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সেটাকে কষাই, মশলা দিয়ে কষাই 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 অনেক কষাই। তো এই যে কষাতে থাকি, কষাতে কষাতে তেল তেল সব পুড়ে যায়, খাবারটা একদম বাজে হয়ে যায়, মানে ইট ডাজন্ট কন্টেইন এনি হেলথ বেনিফিট। ওই যে মশলা, আদা রসুন দিয়ে যে আমরা মশলাগুলো দিয়ে, মানে মশলাগুলো যে কষাই, আমরা মনে করি যে ওকে আদা তো অনেক হেলদি, রসুন তো অনেক হেলদি, বাট ওই কষাতে কষাতে আদা রসুনের আর কিছুই থাকে না। হ্যাঁ, কোনো কোনো উপকারী কিছুই থাকে না, এত এত কষালে কিছুই থাকে না। তো আমাদের এই কষানোর যে সিস্টেমটা, যে কুকিং মেথডটা আছে, সেটা আমাদের চেঞ্জ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে তেল কোনো ব্যাপার না। আরেকটা হেলদি জিনিস হচ্ছে, যদি আপনি ওই যে গরুর তেল, ঠিক আছে, গরুর তেল চর্বি, সেগুলো খাওয়া যাবে যদি গরুর তেল চর্বি, গরুটা অর্গ্যানিক হয়, মানে গরুটা যদি অর্গ্যানিক্যালি রেজড হয়, তাহলে সেই তেল চর্বি আপনি কিছুটা ইউজ করতে পারেন। কোথায় ইউজ করতে পারেন? যেমন গরুর মাংস রান্না করবেন, ঠিক আছে, গরুর তেল চর্বি দিয়ে রান্না করবেন। হ্যাঁ, সো কিন্তু ওই গরুটাকে অর্গ্যানিক্যালি রেজড হতে হবে, এন্ড আপনারও কোলেস্টেরল লেভেলস কম থাকতে হবে। হ্যাঁ, যাদের অনেক বেশি কোলেস্টেরল, তারা আবার ওই গরুর তেলের জিনিসপত্র খেতে পারবেন না। ঠিক আছে, এনিওয়েজ, আপনারা কি ক্লিয়ার হয়েছেন যে তেল কোনটা রান্না করবেন, তেল কোনটা দিয়ে করবেন? এটা দিয়ে কিন্তু, সেটা নিয়ে সবার অনেক কোয়েশ্চেন থাকে, সো আই টুক সাম টাইম টু এক্সপ্লেইন দিস। ওকে ওকে, গ্রেট। আচ্ছা, ইয়েস, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এরপর আমি আসবো প্রসেসড ফুড। তো প্রসেসড ফুড নিয়ে তো আর বলার কিছু নাই। প্রসেসড ফুড মানেই হচ্ছে যেগুলো আলট্রা প্রসেস, স্পেশালি যেমন যে চিপস, দেন হচ্ছে কেক, হ্যান্ড দেন, তারপর হচ্ছে সসেজ, চিকেন নাগেটস, এটা সেটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন ওরা অনেক বেশি প্রসেস করে, এটার মধ্যে ওরা কিছু কিছু জিনিস দেয় which makes it tastier or shelf life-টাকে ইনক্রিজ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের জন্য হার্মফুল। ওকে, ডিপ ফ্রাইড ফুড, যখন কোনো কিছু অনেক বেশি তেলে ভাজা হয়, স্পেশালি তেল যদি পুড়ে যায়, পোড়া তেলে ভাজা হয়, ওটার মধ্যে কিছু কম্পোনেন্টস তৈরি হয়, যেমন AGE। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ইনফ্লেমেশন করে, ট্রান্স ফ্যাট তৈরি হয়, এগুলো কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সার পর্যন্ত তৈরি করে। দেন হচ্ছে আমাদের পছন্দের একটা খাবার বারবিকিউ। হ্যাঁ, বারবিকিউ অথবা যে কোনো জিনিস যেটা হচ্ছে পোড়ানো হয় বা আগুনের জিরে ঝলসানো হয়, লাইক কাবাব। হ্যাঁ, তো এই জিনিসগুলোতেও এরকম হার্মফুল কেমিক্যালস গুলো তৈরি হয়, যেগুলো ক্যান্সার করে, মানে PCOS তো দূরে থাকুক, এগুলো ডিরেক্টলি ক্যান্সার তৈরি করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো, এই জিনিসগুলো আমরা খাবো। হ্যাঁ, আচ্ছা, তবে বাসায় যদি চান যে ঠিক আছে আমি বাসায় আমি কোনো কিছু একটু ডিপ ফ্রাই করে খাবো, আমার ইচ্ছা করছে আমি একটু কাবাব খাবো বা এটা সেটা খাবো, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। বাট বাসায় আপনি যখন ফ্রাই করবেন, সেই তেলটা একটা হেলদি অয়েল দিবেন, প্রেফারেবলি ঘি, কারণ ঘিয়ের টেম্পারেচারটা বেশি, এন্ড একটু লো হিটে সময় নিয়ে আপনি ফ্রাই করবেন। হ্যাঁ, তো লো হিটে সময় নিয়ে ফ্রাই করলে যেটা হবে, হয়তো বা ফুডটা সেরকম ক্রাঞ্চ দিবে না, অনেক বেশি ক্রাঞ্চি হবে না, বাট ইট উইল বি হেলদিয়ার। হ্যাঁ, একটা সময় দেখবেন হ্যাবিট হয়ে যাবে, মনে হবে যে না, ইটস ওকে। ঠিক আছে,
আর বাইরের যে ডিপ ফ্রাইড ফুড যেমন আমাদের কেএফসি বা বিএফসি এগুলো তো 100% অ্যাভয়েড করতে হবে, বা পুরি সিঙ্গারা। হ্যাঁ, কারণ কি আপনি যদি বাইরে দেখেন যে পুরি সিঙ্গারার কোনো খোলা দোকান যদি আপনি রাস্তায় কখনো দেখেন, খেয়াল করে দেখবেন যে ওরা যে বড় একটা কড়াইয়ে ভাজে, কড়াইয়ের মধ্যে তেলটা পুরো কালো, দেখেছেন কখনো? হ্যাঁ, তো কালো তেল মানে কি? সেটা পোড়া তেল। ওরা তো প্রতিদিন তেল চেঞ্জ করবে না। হ্যাঁ, ওরা তো প্রতিদিন তেল চেঞ্জ করবে না। ওরা কি করে? ওই একটা তেলে ভাজতেই থাকে ভাজতেই থাকে, তেলটা ছাঁকিয়ে ছেঁকে নিয়ে আবার ভাজতে থাকে। তো সেই তেলটা কিন্তু একদম পড়ে যায়, নষ্ট হয়ে যায়। ওটা একদম মানে ক্যান্সারের ডিব্বা। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা বাইরের যে ভাজা করবো সেটা আমরা 100% অ্যাভয়েড করবো। হয়তো মাঝে মাঝে মাসে একবার দুইবার আপনি বাসায় কোনো কিছু ডিপ ফ্রাই করে খেতে পারেন, বাট ইউ হ্যাভ টু মেক শিওর আপনি হেলদি অয়েলে খাবেন এবং তেলটা যেন ওই ভাজার সময় অনেক বেশি পুড়ে না যায়। কিডনি ইস্যুও হয়, ইয়াস এক্স্যাক্টলি, সবকিছু হয়, সব সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, সো এরপর আমি আসবো হোয়াইট রাইস। সো হোয়াইট রাইস আসলে আচ্ছা, ওভেন আর এয়ার ফ্রায়ার। ওকে, এয়ার ফ্রায়ার এন্ড ওভেন নিয়ে আমি একটু বলি। সো ওভেনে বেক করে খেতে পারবেন কিনা? ইয়াস, বেকিং ইজ আ গুড অপশন। বেক করে খেতে পারবেন, বাট বেকিং এর সমস্যা নেই, অনেক বেশি অয়েল তো আমরা বেকিং এ দিই না। বাট এয়ার ফ্রায়ারে যেটা করতে হবে, এয়ার ফ্রায়ারে এমনিতে যদি অয়েল ছাড়া করেন তাহলে ইটস ওকে, বাট যদি এয়ার ফ্রায়ারে তো আমরা অয়েল ব্রাশ করে দিই, তাই না, একটু অয়েল দিয়ে দিই। সো এয়ার ফ্রায়ারে অনেক বেশি হাই টেম্পারেচার করবেন না। হ্যাঁ, অনেক বেশি টেম্পারেচার যদি দিয়ে দেন এয়ার ফ্রায়ারে, তখন কিন্তু ওই যে একটুখানি সার্ফেস আপনি যে অয়েলটা দিচ্ছেন সেটা কিন্তু পুড়ে যাচ্ছে। ঠিক আছে? সো যখন অয়েলটা এরকম পুড়ে যাবে তখন কিন্তু সেটা আপনার শরীরের জন্য সেম হার্মফুল। যদি আপনি অয়েল কম ইউজ করছেন বা যতটুকু ইউজ করছেন এটা পুড়ে যাচ্ছে। সো এয়ার ফ্রায়ারে টেম্পারেচারটা আপনাকে কম রাখতে হবে। আর এয়ার ফ্রায়ারে, হ্যাঁ, যে হুরুন্নেসা আপু একটা সুন্দর কথা বলেছেন যে টেফলন কোটিং থাকে এয়ার ফ্রায়ারে। সো আপনি যখন এয়ার ফ্রায়ারের যে বক্সটা আছে বা যে ট্রেটা আছে সেটার উপরে আপনি একটা পেপার দিয়ে নেবেন, একটা পার্চমেন্ট পেপার বা সেফ একটা পেপার দিয়ে নেবেন, ডিরেক্টলি টেফলন কোটিংটার উপরে বসাবেন। আচ্ছা, সো এরপর আসছে হোয়াইট রাইস, কিনোয়া। হ্যাঁ, ডেফিনেটলি কিনোয়া ইজ আ গুড থিং। হ্যাঁ, কিনোয়া খাওয়া যাবে। সো হোয়াইট রাইসটা আমরা কেন খাবো না? ফার্স্টলি যে বলেছি একদম সাদা সুন্দর যে চালগুলো আছে সেগুলো কিন্তু এরকম অনেক বেশি রিফাইন্ড এন্ড এগুলো আমাদের শরীরের জন্য ভালো না। হ্যাঁ, অলসো সাদা চালে আসলে কিছুই নেই, এটা জাস্ট আপনার পেটটা ভরবে, আপনাকে ক্যালোরি দিচ্ছে, বাট সাদা চালে কিছুই নেই, কোনো নিউট্রিশন নেই। নিউট্রিশনটা কোথায় আছে? ওই যে রাইসের যে ব্রাউন পোর্শনটা, সেই ব্রাউন পোর্শনের মধ্যে হচ্ছে ফাইবার আছে, বি ভাইটামিনস আছে এন্ড অল দ্য গুড থিংস আর দেয়ার। ওকে, সো আমরা যদি রাইস খাই অবশ্যই আমরা ব্রাউন রাইসটা খাবো, নো হোয়াইট রাইস। হ্যাঁ, দেন আসবে হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার। সো হোয়াইট ফ্লাওয়ার আমরা অবশ্যই অ্যাভয়েড করবো, মানে একদম সাদা আটা ময়দা, বিকজ দিজ আর রিফাইন্ড। আপনি যেটা খেতে পারেন, আপনি লাল আটা লাল ময়দা খেতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে যে যখন আপনি নিজের শরীরকে হিল করে নিয়ে আসবেন তখন আপনি এই যে আটা ময়দা জাতীয় জিনিসগুলো আপনি অফ রাখবেন ফর দ্য টাইম বিং, লাইক হয়তো 3 মাস 6 মাসের জন্য আপনি অফ রাখবেন। হ্যাঁ, আটা ময়দা জাতীয় জিনিস, তাহলে আপনার শরীরটা বেটার হিল করবে। পরবর্তীতে যদি আপনি দেখেন আপনার গ্লুটেন ইনটলারেন্স নেই, হ্যাঁ, মানে আপনার গ্লুটেন ইনটলারেন্স আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে একটু অফ রাখতে হবে। আর পরবর্তীতে যদি দেখেন যে আপনার গ্লুটেন ইনটলারেন্স নেই, দেন ইউ ক্যান অ্যাড ইন সাম গ্লুটেন ইন ইওর ডায়েট, বাট সেটাও মিনিমাম। মানে প্রতিদিন যে আমরা আটা ময়দা খাই, 2টা করে 3টা করে রুটি খাচ্ছি, এই হ্যাবিটটা আমাদের চেঞ্জ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, গ্লুটেন আমরা একটু কম খাবো। ওকে, দেন কামস ক্যাফেইন। হ্যাঁ, সো চা খোর কে আছে এখানে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হুরুন্নেসা আপু তো আমাদের 12 প্রোগ্রামে আছে, সো চা তো খাওয়া যাবেই না এখন। হ্যাঁ, ওকে, সো জারিন তাসনিম আপু একটা ব্যাপার শেয়ার করেছে যে হোয়াইট রাইস, আচ্ছা, সুগার ছাড়া হোয়াইট রাইস খাওয়া কমিয়ে দিয়েছিল দেখলো। আচ্ছা, জানি না, এখানে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলে ইউরিন ইনফেকশনটা আপনার হোয়াইট রাইস বা সুগারের জন্য হয় নাই। আপনি দেখুন ইউরিন ইনফেকশনটা কখন কমে এসেছে? আপনি যখন পানি খেয়েছেন, অনেক বেশি পানি খেয়েছেন তখন কমে এসেছে। সুগার কখনোই ইনফেকশনের জন্য প্রোটেক্টিভ না, বরং সুগার অথবা যে হোয়াইট স্টাফ, রিফাইন্ড স্টাফ, এগুলো আরো ইনফেকশনকে ফিড করে। হ্যাঁ, সো দেয়ার মে বি আদার রিজনস, হয়তো এখানে অন্য কোনো কারণ ছিল, বাট ডেফিনেটলি নট দিস। আচ্ছা, লেফট ওভার রাইস, হ্যাঁ, ডেফিনেটলি লেফট ওভার রাইস খাওয়া যাবে। হ্যাঁ, লেফট ওভার রাইস ইজ গুড। আচ্ছা, এখন খাচ্ছি না, সকালে খাই, হাফ কাপ না খেলে হয় না। ওকে, সো আর কেউ নেই চা খোর? বিকজ আই বিকজ আই উইল হ্যাভ সাম সিম্প্যাথি ফর ইউ। হ্যাঁ, কারণ চা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, চা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, শামি আপু, আই নো শামি আপু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, স্পিয়ারমিন্ট টি খাওয়া যাবে, নট গ্রিন টি। হ্যাঁ, সো ক্যাফেইন আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে, কারণটা কি? ক্যাফেইন হচ্ছে কর্টিজল ইনক্রিজ করে এন্ড দিস ইজ নট গুড ফর ফার্টিলিটি। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ক্যাফেইনের কারণে মিসক্যারেজেস হয়। ঠিক আছে, সো ক্যাফেইনের কারণে মিসক্যারেজেস হয়, যে কারণে আমরা ক্যাফেইন বন্ধ রাখবো। যারা হরমোনাল ইমব্যালেন্সকে ওভারকাম করতে চাচ্ছেন, পিসিওএস ওভারকাম করতে চাচ্ছেন, অথবা সামনে কনসেপ্টের প্ল্যান আছে, সবাই বন্ধ রাখবে ক্যাফেইন। হ্যাঁ, সো ক্যাফেইন কোথায় কোথায় আছে দেখেন, আমি কিন্তু এখানে ব্ল্যাক টি লিখি নাই, আমি কিন্তু টি লিখি নাই, আমি কি লিখেছি? ক্যাফেইন লিখেছি। সো কোন কোন খাবারে ক্যাফেইন আছে? ক্যাফেইন আছে হলো প্রথমত আমরা যে চা খাই রেগুলার চা, সেটা, কফি, দেন গ্রিন টি, মাচা টি, হ্যাঁ, ডার্ক চকলেট আর সোডা। সোডা বলতে হচ্ছে কোক টোক, এই জিনিসগুলো। হ্যাঁ, সো আমি যে জিনিসগুলো বললাম এগুলো আপনাদেরকে স্টপ করে দিতে হবে। ইভেন তো আপনি দেখবেন যে অনেক ডার্ক চকলেট ইজ গুড, এটা সেটা, হ্যাঁ, গ্রিন টি ইজ ভেরি গুড, বাট স্টিল দে কন্টেইন ক্যাফেইন। হ্যাঁ, যে কারণে আমরা এই জিনিসগুলো বন্ধ রাখি। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই আপু, ব্ল্যাক কফি, দুধ চিনি তো আমাদের অফেন্ডার আছে, বাট ব্ল্যাক কফি ইটসেলফ অফেন্স দ্য হরমোনাল সিস্টেম। হ্যাঁ, ক্যাফেইন। সো ক্যাফেইন আমরা অফ করে দিব। ঠিক আছে, সব রকম ক্যাফেইন বন্ধ করে দিব। তো নন ক্যাফেইনেটেড ড্রিঙ্ক গুলো খেতে পারবেন। হ্যাঁ, কোকো পাউডার, তো কোকো পাউডার আছে কিনা? কোকো পাউডারে খুব বেশি ক্যাফেইন নেই। হ্যাঁ, কোকো পাউডার ক্যাফেইন আছে, বাট আপনি যদি একটু কম দেন তাহলে হয়তো বা চলবে। হ্যাঁ, বাট কোকো পাউডার তো চকলেটেরই একটা ইনগ্রেডিয়েন্টস, কোকো পাউডারে কিছুটা ক্যাফেইন আছে। হ্যাঁ, ওকে, সো হ্যাঁ, শারমিন আপু, আমি
এটার অ্যান্সারে আসবো। আজকে আজকে কিছুক্ষণ পরে আমি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, টক দই অথবা বাটার এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো একটু পরে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে যে খাবারগুলোতে সরি যে ড্রিঙ্কগুলোতে ক্যাফিন নেই সেগুলো খেতে পারবেন। যেমন ধরুন স্পিয়ারমেন্ট টি, দেন হচ্ছে ক্যামোমাইল টি, নন ক্যাফেইনেটেড যে ড্রিঙ্ক গুলো আছে, যে চা গুলো আছে সেগুলো খেতে পারবেন। ক্যাফিন কন্টেনিং কোনো কিছু খাওয়া যাবে না। ওকে, সো এখন কার কার মনে হচ্ছে যে সব খাবারই তো বন্ধ হয়ে গেল, কি খাবো? মন খারাপ হচ্ছে কার কার? কিছুটা খেতে পারবো না, কি খাবো সারাদিন? আচ্ছা, কেউ? এনিওয়ান? আচ্ছা। ওকে, যে কোনো দোকানে লাল চাল খাওয়া যাবে? হ্যাঁ, লাল চাল খাওয়া যাবে, অসুবিধা নেই। লাল চালটা একটু দেখে নিবেন, অনেকে আবার রং টং করে লাল বানায় রাখে, সেটা যেন না হয়। হ্যাঁ, ভালোটা যেন হয়। আচ্ছা, সবার মনে হচ্ছে না কি খাবো? তো দেখুন আমাদের ডায়েট আসলে কতটা আনহেলদি, তাই না? মানে সারাদিন আমরা যা খাচ্ছি তার ম্যাক্সিমামই হচ্ছে আনহেলদি স্টাফ। এনিওয়েজ দেখেন, আমি এই জন্য যাদের মন খারাপ তাদের জন্য আমি একটা লিস্ট নিয়ে আসছি যে কি কি খাবার খাবেন। যেমন কার্বোহাইড্রেটের মধ্যে ব্রাউন রাইস খাবেন, ওটস খাবেন, রোল ওটস খাবেন, আলু খেতে পারবেন, বার্লি, মিলেট, পালসেস এগুলো খাবেন। টিলেট কিন্তু এখন পাওয়া যায়। মিলেট হচ্ছে যে রাগি আটার নাম শুনেছেন আপনারা, এই যে রাগি, বজরা এই জিনিসগুলো খাওয়া যাবে। বার্লি হচ্ছে জব। হ্যাঁ, বার্লিতে যদিও গ্লুটেন থাকে খুব অল্প পরিমাণে, বাট ইটস ওকে। দেন হচ্ছে যে কোনো ফ্রুটস, মিষ্টি ফ্রুটস এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়বে। দেন হচ্ছে লাল চিরা, লাল মুড়ি বা অর্গানিক মুড়ি, হ্যাঁ এগুলো খেতে পারবেন। কিনোয়া খেতে পারবেন, বাকওয়েট খেতে পারবেন, যে কোনো বিনস এগুলো কার্বোহাইড্রেটের সোর্স। দেন সুইটনার বা সুগার হিসেবে আপনি মোলাসেস মানে অর্গানিক যে গুড় আছে সেই গুড় অর্গানিক হতে হবে অবশ্যই, কেমিক্যাল দেওয়া, রং দেওয়া না। হানি, অর্গানিক হানি খেতে পারবেন, বাট ডেফিনেটলি এই জিনিসগুলো সবই আপনাকে অল্প পরিমাণে খেতে হবে। স্পেশালি মোলাসেস বা হানি, এগুলো ডিরেক্ট সুগার, এই জিনিসটা একদম অল্প পরিমাণে খেতে হবে, যেটুকু না খেলেই না। হ্যাঁ, ওকে। সো এরপরে আসলো প্রোটিন। আমাদের প্রোটিনের মধ্যে কি খাবেন? অর্গানিক চিকেন, এগ, বিফ, মাটন, ওয়াইল্ড কট ফিশেস, মাশরুমস এগুলো সবই খেতে পারবেন। দেন আসছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের মধ্যে অর্গানিক ঘি, দেন হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, নাটস, সিডস, এগ ইয়োক, কোকোনাট ফ্লেশ। হ্যাঁ, এগুলো সবই কিন্তু হেলদি ফ্যাট। যেমন অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ডিমের কুসুম খাওয়া যাবে না, ডিমের কুসুম খেলে কোলেস্ট্রল বেড়ে যায়। হ্যাঁ, একটা সময় দেখতাম সবাই ডিমের কুসুম খেলে দিত, অনেকে এখনো করে, ডিমের কুসুম খায় না। বাট ডিমের কুসুম বা এগ ইয়োক ইজ আ ভেরি গুড সোর্স অফ হেলদি ফ্যাট। হ্যাঁ, উই নিড ফ্যাট, আমাদের কিন্তু শরীরে ফ্যাট দরকার। ঠিক আছে, আমাদের হরমোনস ঠিকঠাক মতো বানানোর জন্য শরীরে ফ্যাট দরকার, প্রোটিন দরকার, এই জিনিসগুলো দরকার। তো এই জিনিসগুলো আমরা খাবো। Then vegetables, you can take all the vegetables you want. Yeah. So eat from the colorful vegetables like beets, pumpkins, carrots, এগুলো। Then leafy greens, প্রতিদিন শাক থাকবে ডায়েটে, green veggies। হ্যাঁ, আমরা বলছি eat from the rainbows, অর্থাৎ রেইনবো কালারের যত বেশি কালারফুল ভেজিটেবলস তত সেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস বেশি, সেগুলো তত বেশি ইনফ্লেমেটরি। তো এই জিনিসগুলো খাবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি লিস্ট দিয়েছি একটা এলিমিনেশন ডায়েটে, আর এখানে কোনটা কোনটা খেতে পারবেন সেই দেখেন 3টা লিস্ট দিয়ে দিয়েছি। এখানে দেখেন হেলদি কার্বের মধ্যে রাইস আছে, ওটস আছে, চিরা আছে, মুড়ি আছে, কিনোয়া আছে, বাকওয়েট আছে। সো এগুলো দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন যে আর খারাপ লাগছে না। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। হ্যাঁ, ওকে। সো এবার আমি চলে আসবো খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। আচ্ছা, নাইমা রুবাপু বলছেন যে সাদা জাতীয় খাবার বাদ দেওয়ার পর ক্ষুধা লাগলে আমার হাত পা কাঁপে, মাথা ব্যথা করে, এটা কারণ কি? এটা এখন আপু আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, অথবা ডায়াবেটিস হয়ে গেল কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। হাত পা কাঁপে, তখন কি আপনি ব্লাড সুগারটা চেক করে দেখেছেন যে ব্লাড সুগার কেমন থাকে? হ্যাঁ, সাদা খাবার বাদ দিয়ে আপনি ব্রাউন খাবেন, ব্রাউন রাইসটা খাবেন, তো ব্রাউন রাইস খেলে সমস্যা হওয়ার কথা না। পরিমাণটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। হয়তো অনেক বেশি কম পরিমাণে খাচ্ছেন আপনি, যেটা আপনার জন্য ইনাফ না। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। আচ্ছা, কত পরিমাণ ব্রাউন রাইস খাওয়া যাবে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার ওয়েটের উপর। আপনার ওয়েট কত, আপনার হাইটের সাথে কতটুকু আছে, আপনার ওয়েট লস করতে হবে না গেইন করতে হবে, এই জিনিসগুলোর উপর। হ্যাঁ, ইন জেনারেল আমি যেটা বলি খাবারের কোয়ান্টিটির কথা যদি বলি, মানে দিস ইজ আ ভেরি রাফ একটা আইডিয়া। সেটা হচ্ছে যে আপনি যতটুকু খাবার খাবেন আপনার প্লেটের, আপনার আচ্ছা সরি আমার কথা সম্ভবত শোনা যাচ্ছিল না, তাই না? আচ্ছা, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, থাইরয়েড লেভেলস বেশি আছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য অনেক সময় এরকম হয়, তো আপনার ডায়েটের ব্যাপারে আপনাকে অনেক কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমি এখন পরিমাণে চলে আসি, যেহেতু সামি আপু কোয়েশ্চেন করলেন আমি এটা ছোট করে অ্যান্সার করি। সো এটা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্ডিভিজুয়াল গোলের উপর, যে আপনি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার বডি ওয়েট কত অ্যান্ড অল। সো দিস ইজ আ ভেরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড পার্সোনালাইজড স্টাফ। তো রাফলি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার প্লেটের হাফ থাকবে ভেজিটেবল, দেন আদার হাফের মধ্যে হাফ থাকবে হচ্ছে প্রোটিন অ্যান্ড হাফ থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট। দ্যাটস প্লেট মেথড। ওকে, সো ল্যাকটোজ ইনটলারেন্স নিয়ে কথা বলবো। তার আগে সবার প্রতি আমার কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে পেট ফুলে থাকে কার কার, সবসময় ব্লোটিং হয়, অথবা অনেক বেশি গ্যাস পাস করে, হ্যাঁ অথবা পেট মাঝে মাঝে ব্যথা করে, এই সমস্যাগুলো কারো আছে কিনা? অ্যান্ড অলসো দুধ খাওয়ার পরে কার কার লুজ মোশন হয়, অথবা দুধ খাওয়ার পরে পেট ফুলে যায় বা গ্যাস পাস করে, এই সমস্যা আছে কিনা? আচ্ছা, হুরান্নাস আপু থ্যাংক ইউ সো মাচ। হুরান্নাস আপু বলছেন যে আমি শিফা ওয়েলনেসের ডায়েট 70 to 80% ফলো করতে পেরেছি লাস্ট 1 মান্থ, তাতেই আমার একনি পুরো হিলড। আলহামদুলিল্লাহ আপু, ইনশাআল্লাহ আরো ইমপ্রুভমেন্টস আসবে। হ্যাঁ, তো হুরান্নাস আপু আমাদের কারেন্ট মেন্টরশিপ প্রোগ্রামে আছেন, এন্ড 1 মাস হয়েছে আমাদের এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, এন্ড মাশাআল্লাহ শি ইজ মেইনটেইনিং কোয়াইট ওয়েল, এন্ড এর মধ্যেই আপু অনেকটা বেনিফিট পাচ্ছেন। যেমন একনি হিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একনি নিয়ে আপু অনেক সাফার করছিলেন। সো ইনশাআল্লাহ সামনে আরো হেলথ বেনিফিটস আসবে। হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্ট আমি।
আচ্ছা আপুরা সবাই শেয়ার করবেন, হ্যাঁ সবার কাছ থেকে আমি জানতে চাই। ব্লোটিং নশিয়াস ফিলিং হয়, আচ্ছা তামান্না আপু এটা কি দুধের কিছু খেলে হয় সেটা বলছেন, যে দুধের কিছু খেলে ব্লোটিং আর নশিয়াস ফিল হয় নাকি এমনিতে? আচ্ছা সো দেখুন অনেক অনেক সবাই মোটামুটি শেয়ার করছে যে গ্যাসের প্রবলেম আছে, আলহামদুলিল্লাহ তামিজা আপু এন্ড সাদিয়া আপু নেই, হুরনেস আপু নেই, হ্যাঁ এছাড়া কিন্তু অনেকেই শেয়ার করেছেন তাই না, মিল্ক রিলেটেড, হ্যাঁ সো তামান্না আপু ইউ আর ল্যাকটোজ ইনটলারেন্ট তাই না, যে মিল্ক খেলেই সমস্যা হয়। তো এটা নিয়ে কিন্তু আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, মেবি আপনারা সবাই জানেন যে গরম দুধ খেলে পেট নরম হবে তাই না, যে কারো কনস্টিপেশন আছে ওকে গরম দুধ খাওয়া, ওকে ওকে দুধ খাওয়া। তো এটা আসলে কোথেকে আসলো, হ্যাঁ বিকজ অফ ল্যাকটোজ ইনটলারেন্স। এই যে দুধ খেলে পেট নরম হবে, এটা মানেই হচ্ছে সেই মানুষের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, যার দুধ খেলে পেট নরম হবে তার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ঠিক আছে। যাই হোক, দিস ইজ নট আ রেমেডি ফর কনস্টিপেশন, সো কনস্টিপেশন হলে দুধ খেয়ে পেট নামাতে হবে, দিস ইজ নট আ হেলদি থিং, ওকে। আচ্ছা সো ল্যাকটোজ ইনটলারেন্স এটা সবাই একটু বুঝে নেবেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে ল্যাকটোজে কি হয়, ল্যাকটোজটা আসলে কোথা থেকে আসে, মিল্ক প্রোডাক্টগুলো থেকে ল্যাকটোজটা আসে। সো যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের কি হয়, এই যে দুধের যে সুগারটা আছে স্পেশালি ল্যাকটোজটা আছে সেটাকে কমপ্লিটলি বডি ব্রেক ডাউন করতে পারে, হ্যাঁ। তো যখন এভাবে পুরোপুরি সেটা ডাইজেস্ট হয় না, ব্রেক ডাউন করতে পারে না, তখন অনেক ডায়রিয়া হয়, গ্যাস হয়, ব্লোটিং হয় আফটার টেকিং ডেইরি প্রোডাক্টস। তো এটা অনেকে বুঝতে পারে না, অনেকে এটা বুঝতেই পারে না, কারণ দেখা যায় যে যারা আমরা ছোটবেলা থেকে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি, তো তাদের বডিতে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, সিমটম গুলো আমরা ধরতে পারি। যেমন ফর মি, আমার কথাই যদি আমি বলি, আমার তো খুবই বাজে একটা লাইফস্টাইল ছিল যখন আমি একটা মানে এইসব ব্যাপারে কনসিয়াস ছিলাম না। সো দুধ তো প্রতিদিন প্রতিদিন এক গ্লাস করে দুধ খেতাম, আর অন্যান্য খাবার তো আছে। তো তখন আমার এরকম পেট মাঝে মাঝে ফেপে থাকতো, অনেক বেশি গ্যাস পাস করতো, হ্যাঁ এক্সিভ ফ্ল্যাটুলেন্স ছিল। তো আই থট দিস ইজ নর্মাল, দিস ইজ আ নর্মাল থিং, হ্যাঁ। তো যখন আমি হেলদি লাইফস্টাইলে আসলাম, আমি দেখলাম যে গ্যাস পাস করা ওরকম বন্ধ হয়ে গেছে, এক্সিভ ফ্ল্যাটুলেন্স নেই, ওরকম পেট ফেপে থাকছে না, আই ফিল কমফোর্টেবল, দেন আই আন্ডারস্টুড যে আসলে আরেকটা সমস্যা ছিল। অনেক সময় হয় কি, আমরা সমস্যাগুলোতে আমাদের বডি এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, বা ছোটবেলা থেকে আমরা যে সমস্যাগুলোকে নিয়ে বড় হচ্ছি সেগুলোকে আমরা নর্মাল ভাবি, হ্যাঁ। সো when you stop the offending stuffs and you feel a different version of yourselves, then you know যে হ্যাঁ আসলে আরেকটা সমস্যা ছিল, হ্যাঁ। পুরানা সাপু, দিস ইজ আ গুড থিং, হ্যাঁ। এই যে পুরানা সাপু শেয়ার করেছেন যে মেবি মিল্ক আমার অ্যাকনি ছিল, হ্যাঁ। তো মিল্ক কিন্তু যাদের স্পেশালি অ্যাকনি আছে তাদের জন্য মিল্ক এন্ড গ্লুটেন এগুলো বন্ধ করলে খুব ভালো কাজ করে, ওকে। আচ্ছা সো এই যে দেখুন ল্যাকটোজের কথা আমি এখানে লিখেছি যে ইন বাংলাদেশ প্রেভালেন্স অফ ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে কত 82%, মানে বাংলাদেশে 82% মানুষ ল্যাকটোজ ইনটলারেন্ট, এটা একদম স্টাডিতে দেখা গেছে, ঠিক আছে। সো আমরা এখানে কতজন আছি, আমরা এখানে প্রায় 20-23 জনের 22-23 জন আছি আমরা। সো আমাদের 23 জনের মধ্যে কিন্তু চারজন ছাড়া বাকি সবার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ঠিক আছে। হয়তো আমরা অনেকে বুঝতে পারি না, আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। আর ওয়ার্ল্ড পপুলেশনে দেখুন যে 60% অফ ওয়ার্ল্ড পপুলেশন ইজ ল্যাকটোজ ইনটলারেন্ট, সো ওয়ার্ল্ড ওয়াইড ইট ইজ 68%, আর বাংলাদেশে হচ্ছে এটা 82%। So maybe we all have lactose intolerance, আমরা এখানে যারাই আছি। So this is definitely a good idea to stop lactose, ঠিক আছে। So দুধ জাতীয় প্রোডাক্ট যেগুলো ল্যাকটোজ আছে স্পেশালি সেগুলো আমরা বন্ধ করে দিব। আমরা মানে মিল্ক প্রোডাক্ট বা ডেইরি প্রোডাক্টের মধ্যে আমরা কি খেতে পারি, আমরা ঘি খেতে পারবো, আমরা চিজ খেতে পারবো, আমরা গ্রিক ইয়োগার্ট খেতে পারবো, গ্রিক ইয়োগার্ট, হ্যাঁ, নট দ্য রেগুলার প্লেন ইয়োগার্ট, বিকজ প্লেন ইয়োগার্টের মধ্যেও ল্যাকটোজ থাকে। সো প্লেন ইয়োগার্টটাকে আপনি গ্রিক ইয়োগার্ট বানাবেন, কিভাবে গ্রিক ইয়োগার্ট বানাবেন, প্লেন ইয়োগার্টটা আপনি যদি একটু ছেঁকে নেন, কোনো একটা কটন, একদম মুসলিম কটন অথবা একদম পাতলা একটা কটনের কাপড় দিয়ে যদি ছেঁকে নেন, অথবা তাহলে পানিটা চলে যাবে, পানিটা যে একদম সলিড যে পোর্শনটা থাকবে দইয়ের সেটাই হচ্ছে গ্রিক ইয়োগার্ট উইদাউট এনি ওয়াটার, হ্যাঁ। সো গ্রিক ইয়োগার্ট ইজ ইজি টু মেক, আপনি জাস্ট বাসায় টক দইটাকে গ্রিক ইয়োগার্ট বানিয়ে নেবেন, হ্যাঁ। সো এই গ্রিক ইয়োগার্টটা খাওয়া যাবে, চিজ খাওয়া যাবে এন্ড ঘি খাওয়া যাবে। এই তিনটা ছাড়া বাকি যেসব ল্যাকটোজ প্রোডাক্ট আছে লাইক প্লেন মিল্ক অথবা রেগুলার ইয়োগার্ট অথবা বাটার, হ্যাঁ বাটারের মধ্যে ল্যাকটোজ বেশি থাকে। সো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে, ওকে। সো অনেকের চিন্তা হচ্ছে যে দুধ না খেলে আমি দুধের পুষ্টি কোথায় পাবো, কারণ দুধ হচ্ছে আদর্শ খাদ্য, তাই না। সো দুধ যে আমরা আদর্শ খাদ্য বলি, কেন বলি, দুধের মধ্যে এমন কি আছে যেটা আদর্শ খাদ্য, হ্যাঁ। দুধের দুইটা কম্পোনেন্টের জন্য আমরা দুধকে আদর্শ খাদ্য বলি, নাম্বার 1 হচ্ছে প্রোটিন, নাম্বার 2 হচ্ছে ক্যালসিয়াম, ওকে। সো দুধের যে প্রোটিন আছে সেটা থেকে বেটার প্রোটিন আমরা পাবো অ্যানিমাল প্রোডাক্টস গুলো থেকে বা অ্যানিমাল সোর্স গুলো থেকে, হ্যাঁ, লাইক চিকেন, ফিশ, বিফ, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমরা বেটার প্রোটিন পাবো মিল্কের থেকেও, হ্যাঁ। দেন ক্যালসিয়াম, এই যে হুরনেস আপু বলে দিয়েছে সেসামি সিডস, হ্যাঁ। সো আর ক্যালসিয়াম আমরা কোথায় পাবো, ক্যালসিয়াম আমরা পাবো হচ্ছে যে সেসামি সিড, মানে সাদা তিল, সাদা তিলে দুধের চেয়ে অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম আছে। দেন হচ্ছে সবুজ শাকসবজি, হ্যাঁ, যেটাকে আমরা পালং শাক বলি, পালং শাকে অনেক বেশি ক্যালসিয়াম আছে। সো এই যে সিডস, নাটস, শাক, এগুলো দিয়ে আমাদের ক্যালসিয়াম হয়ে যাবে। আপনি যদি একটু রেগুলার সেসামি সিডস খান, আপনার দুধের ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন। সো দুধ না খেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি একটু ক্যালসিয়ামের সোর্সটা ঠিক রাখবেন, আপনি প্রোটিনটা ঠিক রাখবেন, দেন ইউ ডু নট নিড মিল্ক, ঠিক আছে।
আমি যেমন গত 6-7 বছর হয়ে গেছে আমি রেগুলার বেসিসে দুধ খাই না। হ্যাঁ, সো ইটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ, যেমন প্রেগনেন্সিতে মানে দাদি নানি মা শাশুড়ি সবার তো প্রথম কথা প্রতিদিন দুধ খাও। হ্যাঁ, তো দরকার নেই। আপনি দুধের যে কম্পোনেন্ট প্রোটিন এন্ড ক্যালসিয়াম এই জিনিসগুলো আপনি অন্য খাবার থেকে যদি আপনি ফিল আপ করতে পারেন দেন ইউ ডু নট নিড মিল্ক ইভেন ইন প্রেগনেন্সি। আচ্ছা, তো এখানে অনেক একটা কোয়েশ্চেন থাকে, আমি এটা প্রায় পাই যে আমি এখন প্রেগনেন্ট, আমি দুধ খাবো কিনা, আগে তো আমি বন্ধ করেছি। হ্যাঁ, সো তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যে যার ল্যাকটোজ ইনটলারেন্স আছে তার সারা জীবনই ল্যাকটোজ ইনটলারেন্স থাকবে। সো ইভেন ইন প্রেগনেন্সি ইউ শুড নট হ্যাভ মিল্ক। হ্যাঁ, প্রেগনেন্সিতে আপনি যে ক্যালসিয়াম রিচ খাবারগুলো খাবেন, আপনি প্রোটিন বেশি খাবেন অ্যানিমাল সোর্স প্রোটিন থেকে, যদি প্রয়োজন হয় আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেবেন। বাট যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে দেন ইউ শুড নট হ্যাভ মিল্ক। যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তাহলে আপনি খেতে পারেন। তো এখন কথা হচ্ছে যে একজন আপু জিজ্ঞেস করেছেন যে ল্যাকটোজ ইনটলারেন্স যে আছে সেটা আমি কিভাবে বুঝবো। হ্যাঁ, সো ল্যাকটোজ ইনটলারেন্স যে আছে সেটা বোঝার উপায় হচ্ছে যে যেমন কিছুক্ষণ আগে অনেকজন আপু বলেছে যে দুধ খেলে, যেমন তামান্না আপু বলেছেন, আরেকজন আপু বলেছেন যে দুধ খেলে সমস্যা হয়, একটু লুজ মোশন হয়, পেট ফেপে থাকে, ব্লোটিং হয়। হ্যাঁ, দেন হচ্ছে পেটে একটু ব্যথা হতে পারে, বা এই যে ব্লোটিং হয়, হালকা একটু ব্লোটিং হলো কোনো একটা মিল্ক প্রোডাক্ট খাওয়ার পরে, অথবা মিল্ক খাওয়ার পরে আপনার একটু লুজ মোশন হলো, কম্পারেটিভলি লুজ হলো স্ট্রুপ, তাহলে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। হ্যাঁ, তো অনেকের ক্ষেত্রে কি হয়, যেমন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে হয় কি যে আমরা ছোটবেলা থেকে একটা খাবারের হ্যাবিচুয়েটেড হয়ে গেলে আমরা ফিল করতে পারি না, অথবা অনেক আনহেলদি খাবার যদি আপনি একসাথে খেতে থাকেন তখন আপনি সিঙ্গেল আউট করতে পারবেন না যে এই খাবারটার জন্য আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ল্যাকটোজ আপনি 3 মাসের জন্য বন্ধ করে দেন, নো প্রবলেম। দুধ না খেলে কোনো সমস্যা হবে না, আপনি যদি প্রোটিন আর ক্যালসিয়ামের সোর্স ঠিক রাখেন ইউ ডু নট নিড মিল্ক। হ্যাঁ, অফ করে 3 মাস পরে আপনি আবার কিছুদিন একটু দুধ খান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে চেঞ্জেসটা কোথায় কোথায় হচ্ছে। ঠিক আছে, অলসো যদি কখনো মিল্ক খেতেই হয়, মিল্ক দিয়ে কিছু বানাতে চান যে ঠিক আছে আমি ঈদের সময় সেমাই বানাবো, এটা সেটা করবো, ইউ হ্যাভ টু এনশিওর দ্য মিল্ক ইজ কামিং ফ্রম আ অর্গানিক কাউ। ঠিক আছে, যে মিল্কটা আসলে একটা অর্গানিক্যালি রেজড কাউ থেকে এসেছে, না হলে কি হবে ওই মিল্কের মধ্যে অনেক বেশি হরমোনস আছে, গ্রোথ হরমোনস আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, সো ওইগুলাও আবার আপনার জন্য খারাপ হচ্ছে, তাই না? ওকে, হ্যাঁ, ল্যাকটোজ ফ্রি মিল্ক খাওয়া যাবে। ল্যাকটোজ ফ্রি মিল্ক ফাহিমা আপু কি, ফাহমিয়া, সরি আপু আমি যদি নামটা ভুল স্পেল করে থাকি, মানে প্রনাউন্স করে থাকি, আই এম সরি ফর দ্যাট। সো ফাহমিয়া আপু, যদি ল্যাকটোজ ফ্রি মিল্ক আপনি পান, যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে অ্যাভেলেবল পাবেন, বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল না, ল্যাকটোজ ফ্রি মিল্ক খাওয়া যাবে। বাট ওই যে ল্যাকটোজ ফ্রি মিল্ক ইউ হ্যাভ টু এনশিওর ইটস কামিং ফ্রম অর্গানিক্যালি রেজড কাউ। আচ্ছা, তো সবার হয়তো মনে হচ্ছে আল্লাহ এত কঠিন এত কঠিন এত কঠিন না। হ্যাঁ, এত কঠিন না আসলে। এই জিনিসগুলো মাথায় যখন থাকবে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি কাজগুলো করছেন, বা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারছেন যে কি করতে হবে। হ্যাঁ, ওকে, সো এরপর আমি আসবো গ্লুটেন ইনটলারেন্স। সো গ্লুটেন ইনটলারেন্স অলমোস্ট সেম। গ্লুটেন ইনটলারেন্স ইজ when you are unable to digest gluten. সো আমাদের খাবারে যখন গ্লুটেন থাকে ওটা যদি আমরা ডাইজেস্ট করতে না পারি, এন্ড তখন হচ্ছে গ্লুটেন ইনটলারেন্স হতে পারে। সো ইউ মাইট ফিল ব্লোটেড, গ্যাসি অর টায়ার্ড। হ্যাঁ, ইট ক্যান কজ স্কিন ইস্যুস, ম্যালনিউট্রিশন। ঠিক আছে, সো গ্লুটেন ইনটলারেন্সটা আমি আমার বেশ কয়েকজন ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যে গ্লুটেন খেলে তাদের সমস্যা হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমারও হয় মাঝে মাঝে। সেটা হচ্ছে কি যে গ্লুটেন খাওয়ার পরে, গ্লুটেন জাতীয় খাবার খাওয়ার পরে, মানে আটা ময়দা, প্লেন থিং উই ক্যান সে, যে আটা ময়দা জাতীয় খাবার খাওয়ার পরে পেট ফেপে যায়, বা লুজ মোশন খুব বেশি হয় না এই ক্ষেত্রে, ইউজুয়ালি পেট ফাঁপাটা হয়, যে পেট ফেপে যায়, অনেক বেশি গ্যাসি ফিল হয়, টায়ার্ড লাগে, অনেকের ক্ষেত্রে স্কিন রিয়াকশন হয় লাইক মি। হ্যাঁ, আমার একটু রিসেন্টলি অ্যালার্জিক প্রবলেমস হচ্ছে, আই হ্যাভ সিন যে আমি যখন একটু আটা ময়দা জাতীয় খাবার খাই আমার তখন এই অ্যালার্জিক ফ্লেয়ার হয়। ঠিক আছে, আপনাদের কারো কিরকম হচ্ছে যে একটু স্কিন হাইপার সেন্সিটিভিটি? সো আমি একটা দেখেছি যে আমরা গ্লুটেন জাতীয় খাবার খেলে আমার একটু স্কিনে অ্যালার্জিক ইস্যুস হয়। ওকে, সো অনেকেরই হয় গ্লুটেন জাতীয় খাবার খেলে স্কিন প্রবলেমস হয়, একনি হয়। আমাদের বেশ কয়েকজন ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এটা দেখেছি। ওকে, সো আমার স্কিন খুব সেন্সিটিভ। সো এই যে গ্লুটেন জাতীয় খাবার এগুলো আমরা চেষ্টা করব পুরোপুরি অ্যাভয়েড করে ফেলার, যদি পসিবল না হয় যতটুকু অ্যাভয়েড করা যায়। ওকে, সো যে আটা ময়দা সুজি এই টাইপের, মানে আটা ময়দা জাতীয় খাবার, সো আটা ময়দা জাতীয় খাবারটা আপনারা চেষ্টা করবেন বাদ দিয়ে ফেলার। ওকে, গ্লুটেনের আরেকটা সমস্যা, এটা সবার হবে, মানে ইনটলারেন্স ছাড়াও গ্লুটেন খেলে এই সমস্যাটা হবে, সেটা হচ্ছে যে গ্লুটেনের কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট প্রপার্টিজ আছে, অর্থাৎ আপনি যখন গ্লুটেন জাতীয় খাবার খাবেন তখন আপনার শরীরে অন্য খাবার থেকে আসা অনেক ভিটামিনস বা মিনারেলস বডিতে অ্যাবসর্ব হবে না। হ্যাঁ, এটাকে অ্যান্টি নিউট্রিয়েন্ট প্রপার্টি বলে। সো এটাও একটা বড় অফেন্ডিং স্টাফ যে গ্লুটেন খেলে অনেক হেলদি নিউট্রিয়েন্ট আমাদের বডিতে অ্যাবসর্ব হয় না, যে কারণে গ্লুটেনটা আমরা রেগুলারলি খাবো না, আমরা একটু অ্যাভয়েড করে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন চিন্তা হচ্ছে যে ও মাই গড আমি সকালে কি খাবো, তাই না? সকালে তো আমরা প্রতিদিন 2টা রুটি খাই, পরোটা খাই, রুটি কি খাবো আমি সকালে? হ্যাঁ, সো সকালে কি খাবেন? সকালে আপনি রুটি খেতে পারবেন, নো প্রবলেম, বাট সকালে যে রুটিটা খাবেন সেটা আপনি রাইস ফ্লাওয়ার দিয়ে বানান, অর্থাৎ চালের গুঁড়ো দিয়ে বানান। ট্রাই টু মেক দ্য রাইস ফ্লাওয়ার ফ্রম ব্রাউন রাইস। হ্যাঁ, তো বাসায় তো এখন গ্রাইন্ডার পাওয়াই যায়, গ্রাইন্ডার দিয়ে আপনি যদি লাল চালটাকে গুঁড়া করে একদম রাইস ফ্লাওয়ার বানিয়ে সেটা খান সেটা ভালো, অথবা লাল চাল ভাঙিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, দেন ওট ফ্লাওয়ার দিয়ে খেতে পারেন, আমন্ড ফ্লাওয়ার, কিটো ফ্লাওয়ার, এই জিনিসগুলো এখন পাওয়া যায়, বাংলাদেশে ইজিলি অ্যাভেলেবল, আর বাইরের কান্ট্রি তো আরো অ্যাভেলেবল। সো এই জিনিসগুলো খেতে পারেন। দেন গ্লুটেন ফ্রি ব্রেড, পাস্তা, নুডলস, এই জিনিসগুলো কিন্তু এখন সুপার শপেও অ্যাভেলেবল। রাইস নুডলস এগুলো এখন আমি ফেসবুকেও দেখি যে অনেকেই এগুলো সেল করছে, বা বিভিন্ন অনেক ভালো ব্র্যান্ড আছে যারা হচ্ছে যে জিনিসগুলো সেল করছে, ওই জিনিসগুলো তো অর্গানিক্যালি বানানো, এই একটু দেখে দেখে ওগুলো নিতে পারেন। দেন বাংলাদেশি পিঠা, হ্যাঁ, এই যে আমরা পিঠা টিঠা খাই শীতকাল আসলেই দেখবেন যে পিঠার কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রাইস ফ্লাওয়ার, তাই না? চালের গুঁড়া বা অর্গানিক গুড়, এই জিনিসগুলো দিয়ে পিঠাগুলো বানানো হয়। সো পিঠা ইজ আ ওয়ান্ডারফুল সোর্স অফ দিস হেলদি ইনগ্রেডিয়েন্টস। বাট পিঠা খেলেও ওটা আমাদেরকে বুঝে শুনে খেতে হবে, যে সামনে উইন্টার আসছে, অনেকে আমরা পিঠা খাবো অনেক। সো পিঠা খেলেও বুঝতে হবে যে ইভেন দো দিস ইজ হেলদি বাট উই শুড নট হ্যাভ দোজ ইন এক্সেসিভ অ্যামাউন্ট, তাই না? বা এক্সেসিভ কোয়ান্টিটি, যে অনেক বেশি খাওয়া যাবে না,
লিমিটেড পোর্শনে খাওয়া যাবে, বাট দ্যাটস আ হেলদি থিং। দেন বেসন দিয়ে তৈরি যে কোনো কিছু, গ্রাম ফ্লোর দিয়ে বানানো যে কোনো কিছু খেতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো গ্লুটেন ফ্রি সোর্স অনেক আছে, অনেক আছে। ঠিক আছে, এখন তো মানুষ অনেক সবাই মোটামুটি হেলদি লাইফস্টাইল ফলো করার ট্রাই করে। সেই যে রাগি আটা বা ওট ফ্লাওয়ার এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে এখন অনেক এভেলেবল। আচ্ছা, সো আমাদের আজকে টপিক গুলো এখানেই শেষ হচ্ছে। আমি মোটামুটি আজকে জিনিসগুলো এক্সপ্লেন করেছি। আগামীকালকে আমরা ডায়েট নিয়ে আরো কথা বলবো। হ্যাঁ, কালকে আমরা ডায়েট নিয়ে হচ্ছে আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, আমাদের রেশিও কি হবে, হ্যাঁ, কিভাবে আমরা বডিকে ডিটক্স করবো, ডায়েট প্ল্যানটা আমাদের কিরকম হবে, এই জিনিসগুলো নিয়ে কালকে আরো ডিটেলে কথা বলবো। ঠিক আছে, সো আজকে আমরা এখানেই শেষ করবো। আমি জাস্ট 10 মিনিটস সময় নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আদার দ্যান দ্যাট আপনাদের যে কোয়েশ্চেন্স গুলো থাকবে আজকে সেশনের পরে আপনারা হোয়াটসঅ্যাপে সেগুলো কোয়েশ্চেনগুলো প্লেস করবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভয়েস টেক্সট দিয়ে অথবা লিখে আমি সেগুলো অ্যান্সার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এগুলো শেয়ার করুন। উই উইল টেক 10 more minutes. আচ্ছা আচ্ছা, বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছে, আই এম অ্যানসারিং দোজ। বেসন, হ্যাঁ আপু বেসন খাওয়া যাবে। হ্যাঁ, রাগি আটা, হ্যাঁ আপু রাগি আটাও খাওয়া যাবে। রাগি হচ্ছে মিলেট, ফিঙ্গার মিলেট বলা হয়, তো রাগি ইজ গ্লুটেন ফ্রি, ইউ ক্যান হ্যাভ ইট। বাট এগুলো কিন্তু কার্বের মধ্যে পড়বে, সো আপনার যে কার্ব অ্যামাউন্ট আছে সেটুকুর মধ্যে আপনাকে খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, সামি আপু বলছে যে আপনি অলওয়েজ বলেন সুপার মম সুপার বেবির জন্য জন্ম দিতে পারে, সুপার মম কিভাবে হবে? ঠিক আছে, হু ইজ আ সুপার মম? হ্যাঁ, সুপার মম ইজ সামওয়ান হু টেকস কেয়ার অফ হারসেলফ। ঠিক আছে, সো হাউ ডু ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ? বাই টেকিং কেয়ার অফ ইয়োর বডি অ্যান্ড মাইন্ড, তাই না? সো সুপার মমকে যে তার বডিকে নারিশ করবে হেলদি ডায়েট দিয়ে, এক্সারসাইজ দিয়ে, হেলদি স্লিপ স্কেডিউল, স্ট্রেস ফ্রি লাইফ। স্ট্রেস ফ্রি তো আমাদের পক্ষে থাকা সম্ভব না। ইন মডার্ন টাইমস উই অল হ্যাভ মেনি টাইপ অফ স্ট্রেস, বাট স্ট্রেস রেজিলিয়েন্স ডেভেলপ করতে হবে, স্ট্রেস যেন আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি যখন করবেন তখন কিন্তু আপনার বডিতে অনেক রকম চেঞ্জেস আপনি ফিল করবেন। এন্ড অলসো আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, সামিয়াপুর কথা দিয়ে আসলো সুপারমম। কাকে আমি সুপারমম বলি? সুপারমম হচ্ছে যার জেনেটিক্স হেলদি, অর্থাৎ যার শরীরের জিনগুলো পর্যন্ত হেলদি। হ্যাঁ, তো জিন্স কিভাবে হেলদি হবে? আজকে সেশনে যারা শুরু থেকে আছেন তারা এটা আমার সাথে রিলেট করতে পারবেন। আমি শুরুতে বলেছিলাম যে ওই যে আমাদের অ্যানসেস্টাররা যারা অনেক দুর্ভিক্ষের মধ্য দিয়ে গেছেন, যারা খাবার পান নাই, যারা একটা ল্যাক অফ ফুড, শর্টেজ অফ ফুড বা অনেক বেশি শোষণের মধ্যে দিয়ে গেছেন, তো এই শোষণের কারণে তাদের বডির ফিজিওলজি চেঞ্জ হয়ে গেছে, তাদের জিন চেঞ্জ হয়ে গেছে। যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জিন হয়তো 500 বছর আগে ছিল না, সেটা আমাদের 200-250 বছর আগে থেকে ওই ইনসুলিন রেজিস্ট্যান্সের জিনটা শরীরে চলে আসছে, এন্ড সেটা আমাদের এই পর্যন্ত পাস ডাউন হয়েছে। We have that now. We have the genes of insulin resistance, PCOS and all the bad stuff. হ্যাঁ, সো আমরা কি করতে পারি? আমরা কি এই জিনগুলোকে চেঞ্জ করতে পারি? আমরা কি আবার ইনসুলিন রেজিস্ট্যান্সের জিনটাকে রিভার্স করতে পারি? আমরা কি করতে পারি আপুরা? লেট মি নো। হ্যাঁ, আমরা পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি যে আমরা আমাদের জিনকেও চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমরা যখন হেলদি খাবার খাবো, ওই যে ট্রিগার যখন পুল করবো না, একটা পিস্তল, একটা লোডেড পিস্তল এখন টেবিলে রাখা আছে, বাট আই এম নট পুলিং দ্য ট্রিগার। হ্যাঁ, তাহলে কি হবে? ওই পিস্তলটা ওখানে থাকতে 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 জং ধরে যাবে, নষ্টই হয়ে যাবে একটা সময় ইনশাল্লাহ। হ্যাঁ, সো দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং টু আওয়ার জিনস। আমরা জিনগুলোকে অ্যাক্টিভ করবো না, আমরা একটা হেলদি লাইফস্টাইলে থাকবো, এন্ড একটা সময় কি হবে? ওই জিনটা পার্মানেন্টলি টার্ন অফ হয়ে যাবে, এন্ড ওই জিনটা আমার বাচ্চার শরীরে ইনশাল্লাহ ট্রান্সমিট হবে না। এন্ড আমার বাচ্চাও যদি একটা হেলদি লাইফস্টাইলে বড় হয়, ও যদি সেটা মেনটেন করে, দেখা যাবে আমার গ্র্যান্ড চিলড্রেন যখন আসবে, আমার বাচ্চারা যারা হবে, ওদের শরীরে ওই জিনটা আরো উইক হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে আফটার 3 to 4 generations ইনশাল্লাহ that gene will disappear. How does it sound? I'm having goosebumps. How does that sound? হ্যাঁ, সো কি করবো? আমরা আমাদের জিনগুলোকে টার্ন অফ করবো, এন্ড এই যে জেনারেশনাল ব্যাড হেলথ আমরা অ্যাকুয়ার করেছি ফ্রম আওয়ার forefathers, we will change it ইনশাল্লাহ. We will pass down the healthy genes to our children and the later generations. হ্যাঁ, যে আমরা আমাদের হেলদি জিনস গুলো আমরা আমাদের বাচ্চাদেরকে দিব, তারা তাদের বাচ্চাদেরকে দিবে। হ্যাঁ, একটা গুড হেলথ আমরা দিব। হোয়াট ক্যান বি আ বেটার গিফট দ্যান দিস? এর চেয়ে ভালো গিফট আমি আমার বাচ্চাকে আর কি দিতে পারি ইনশাআল্লাহ। সো আপনারা হয়তো এখানে অনেকেই অলরেডি মা হয়েছেন, এরকম অনেকে আছেন, মাদার্স আছেন, অনেকে আছেন যারা কনসিভ করতে চাচ্ছেন। সো শুধু কনসিভ করা বা প্রেগন্যান্সি শুড নট বি দ্য এন্ড গোল। ইয়োর গোল শুড বি টু give birth to a healthy child and pass down the good genes you have. ঠিক আছে, সো দেখা যাবে আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনার নেক্সট জেনারেশন গুলো যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে, একটা সময় এই খারাপ জিনগুলো আমাদের শরীরে কাজ করবে না, খারাপ জিনগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে ইনশাআল্লাহ, ডরমেন্ট হয়ে যাবে, দেন আস্তে আস্তে সেগুলো বডি থেকে ডিসঅ্যাপিয়ার করে যাবে। হ্যাঁ, সো আমরা সবাই যদি কালেক্টিভলি আমরা সবাই যদি হেলদি থাকি, হেলদি লাইফস্টাইল মেনটেন করি, ইনশাআল্লাহ আফটার 3 to 4 generations এই ইনসুলিন রেজিস্ট্যান্সের যে অভিশাপ আমাদের উপর, হ্যাঁ, মানে অ্যাজ আ নেশন উই আর সাফারিং ফ্রম দিস, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাফার করছে এটা নিয়ে, তো ইনশাআল্লাহ উই ক্যান টার্ন দিস অ্যারাউন্ড। ওকে, সো যেটা বলছিলাম যে সুপারমম তাহলে কে? যে নিজের শরীরের যত্ন নেয়, যার জেনেটিক্স হেলদি, সেই হচ্ছে সুপারমম, এন্ড তার যে বাচ্চা হবে সেই হবে সুপার বেবি ইনশাআল্লাহ। ওকে, কারণ তার বাচ্চার শরীরে
সব ভালো জিনিসগুলো যাচ্ছে, খারাপ জিনিসগুলো টার্ন অফ অবস্থায় যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। সো আপনারা যারা আছেন তারা সবাই ইনশাল্লাহ সুপার বেবিজ, মানে যারা চাচ্ছেন যে আমি কনসিভ করবো ইনশাল্লাহ, সো তারা সবাই সুপার মম হবেন এন্ড ইউ অল উইল গিভ বার্থ টু সুপার বেবিজ ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে আমি একটা ছোট জিনিস শেয়ার করতে চাই যে আমাদের শিফা ওয়েলনেসের জার্নি তো মাত্র 3 বছর। তো এর মধ্যে আমাদের অনেক ক্লায়েন্টরাই মা হয়েছেন, আল্লাহর অশেষ রহমত। অনেকজনের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে আমার যোগাযোগ নেই। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম কে মানে যতজন ক্লায়েন্ট আছে, আই উড সে 100% যাদেরকে আমি চিনি, যাদের সাথে আমার যোগাযোগ আছে এখন পর্যন্ত, অল দ্য বেবিজ আর গুড এন্ড হেলদি আলহামদুলিল্লাহ। সো এই জিনিসগুলো বুঝতে হয়তো আমাদের আরো সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম, বাট দিস ইজ দ্য পাওয়ার। হ্যাঁ, এন্ড আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের আই উড সে 100% হয়তো একজন আপু ছিলেন যাদের প্রেগন্যান্সিতে সমস্যা হয়েছিল। এছাড়া মোটামুটি সবার প্রেগন্যান্সিও খুব স্মুথ ছিল, দেয়ার ওয়াজ নো কমপ্লিকেশন। ওকে, সো ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা অনেক অনেক বড় কোয়েশ্চেন চলে এসেছে, আমি একটু দেখি আরেকটু। ওকে, সো সামিয়া আপুর অ্যান্সার দিয়েছি আমি। তামিজ আপু ডায়েট চার্ট প্রোভাইড করা হবে কিনা? আচ্ছা, ডায়েট চার্ট আসলে কালকে আমি একটা ডায়েট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো, যেখানে হচ্ছে কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কয়বার খাবেন, এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তবে একদম এক্সাক্ট যে 1 কাপ চা 1 কাপ ভাত খাবেন বা এতটুকু এত গ্রাম প্রোটিন খাবেন, এটা তো এক্স্যাক্টলি সেটা বলা সম্ভব না, বিকজ আপনাদের সবার বডি নিড ডিফারেন্ট। বাট আমি একটা জেনারেল গাইডলাইন আপনাদেরকে কালকে দিয়ে দিব, সেটা থেকে আপনারা স্টার্ট করে ফেলতে পারবেন আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা, হাইপোলাইটিন থাকলে কি কালো জিরা রেগুলার বেসিসে খেলে প্রবলেম? আচ্ছা আপু শাফি আপু, এই কোয়েশ্চেনটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ, বিকজ হাইপোলাইটিন নিয়ে আমি জানি যে অনেকেই সাফার করছে। আমি এই কোয়েশ্চেনটা আপনাকে ভয়েস টেক্সটে এটা অ্যান্সার করবো, সো দ্যাট আদার্স ক্যান অলসো বেনিফিট ফ্রম দিস। হ্যাঁ শাফি আপু। আর তামান্না আপু, পিসেস থাকলে কি ডেইরি গ্লুটেন কিছু খাওয়া যাবে? না না আপু, ডেইরি গ্লুটেন তো আমরা অফ রাখবো ইনশাআল্লাহ। ডেইরি গ্লুটেন আমরা অফ রাখবো, বাট আফটার 3 to 6 months ইফ ইউ ফিল যে আমার ডেইরি ইনটলারেন্স নেই, ল্যাকটোজ ইনটলারেন্স নেই, তখন আপনি হয়তো এটাকে ইন্ট্রোডিউস করতে পারেন। বাট রেগুলার বেসিসে যে প্রতিদিন ডেইরি খাচ্ছি, প্রতিদিন গ্লুটেন খাচ্ছি, এটা কখনোই করবেন না। কত কিছু খেতে পারেন যদি আপনার ইনটলারেন্স না থাকে। আচ্ছা, স্টারভেশন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, তাহলে আইএফ ডায়েট ইনসুলিন বাড়াবে? আচ্ছা, নাইস কোয়েশ্চেন। শাফি আপু সুন্দর একটা কোয়েশ্চেন করেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং কি তাহলে সমস্যা করবে কিনা। তো স্টারভেশন এন্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ আ ডিফারেন্ট থিং। ওকে, যেমন আমাদের এখানে আমাদের 12 উইক প্রোগ্রামের বেশ কয়েকজন আপনারা জয়েন করেছেন, এন্ড আই এম গ্ল্যাড দ্যাট দোজ হ্যাভ জয়েন্ড। তো আমরা আমাদের যে 12 উইক প্রোগ্রাম, আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম, আমাদের ক্লায়েন্টকে ফাস্টিং এ রাখি। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, একজনকে আমরা একরকম ফাস্টিং এ রাখি। তো কেন এটা ভ্যারি করে? আমরা সবাইকে এখন ফাস্টিং দিই না। হ্যাঁ, চেঞ্জ করে দিই, ঠিক আছে? অথবা টাইম টু টাইম আমরা ফাস্টিং স্কেডিউল চেঞ্জ করি। কারণ হচ্ছে এটাই যে আপনি যদি অনেক বেশি স্টার্ভিং এ থাকেন, তখন কি হবে, আপনার সমস্যা বেড়ে যেতে পারে, স্পেশালি অ্যাপ্লিকেবল ফর উইমেন। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে কর্টিসল বেড়ে যায়। এই জন্য অনেক বেশি ফাস্টিং এ থাকা যাবে না। আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন, তবে অনেক বেশি না, এক্সটেন্ডেড ফাস্টিং না। যেমন ধরেন আপনি 16 ঘন্টা ফাস্টিং যদি করতে চান, আপনি করতে পারবেন, বাট হয়তো সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। বাট টানা আমি 1 মাস ধরে ফাস্টিং করছি, 16 ঘন্টা ফাস্টিং, এরকম টানা আপনি যখন স্টারভেশন থাকবেন, তখন আপনার সমস্যা হবে। আরেকটা জিনিস হচ্ছে, ফাস্টিং এ থাকলেও আপনার ডায়েটে যেটুকু খাবার আছে সেটা আপনাকে ওই ইটিং উইন্ডোতে খেয়ে ফেলতে হবে। যেমন আমরা যখন আমাদের ক্লায়েন্টকে ফাস্টিং এ রাখি, তখন তার যে ইটিং উইন্ডোটা আছে, 16 ঘন্টা যদি ফাস্টিং এ রাখি, তার 4 ঘন্টা আছে, ওই 8 ঘন্টার মধ্যে তাকে তার ডেজিগনেটেড যে খাবারটা আছে সেটা তাকে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি কম খান, তখন কিন্তু আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, তখন আপনার স্টারভেশন হবে, তখন আপনার বডিতে এই ফ্যাট স্টোরেজ হরমোনগুলো বেড়ে যাবে। সো স্টারভেশনে আমরা কখনোই থাকবো না, খাবার খাবো। ফাস্টিংটা আমরা এক্সটেন্ডেড করবো না, ফাস্টিংটা আমরা বুঝে শুনে করবো, ঠিক আছে? যেটুকু আপনার বডি টলারেট করতে পারবে সেটুকু। আচ্ছা, আমার বয়স 23 বছর, আমি অবৈধ 4 বছর বিয়ে প্ল্যান। আমার স্কিন হেয়ার ইস্যুর জন্য ডার্মাটোলজিস্ট দেখানোর পরে চেষ্টায় টিএসএইচ হচ্ছে 6.3 পিসিস রিমুভ সামথিং ইন্টারেস্টেড আসলে বলতে প্রবলেম সলভ করে, আমি সহজে কনসিভ করতে পারবো না। আমাকে অনেক সমস্যা বর্ষে চাপিয়ে দিতে পারেন, স্যার করার জন্য হ্যাঁ আপু, কেন কনসিভ করতে পারবেন? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অল। হ্যাঁ, ইউ আর অনলি 23। হ্যাঁ, সো ইনশাআল্লাহ আপনি মানে আই অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ জয়েন্ড আওয়ার প্রোগ্রাম, যে আপনি আগে থেকেই ব্যাপারটা নিয়ে সিরিয়াস। দিস ইজ আ ভেরি গুড থিং। তো এখন থেকে আপনি একটু এই যে আজকে আমাদের প্রোগ্রামে বা ওভারঅল আমাদের নেক্সট কয়েকদিন আমি প্রোগ্রামে যে জিনিসগুলো শেখাবো, এই জিনিসগুলো ফলো করবেন, এই অ্যাডভাইসগুলো মেনে চলবেন, ইনশাআল্লাহ সমস্যাগুলো কমে যাবে, ঠিক আছে? সবগুলো সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ। সাথে আপনি ডক্টর আন্ডারেও থাকবেন, যদি কোনো ট্রিটমেন্ট লাগে, যেমন ভিটামিন ডি লেভেলটা লো আছে, টিএসএইচ একটু হাই আছে, তো এই জিনিসগুলোর জন্য কিছু ট্রিটমেন্ট লাগবে। সো অল্প কিছু ট্রিটমেন্ট সাথে লাইফস্টাইল মডিফিকেশন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই কনসিভ করতে পারবেন। কেন পারবেন না? হ্যাঁ, ডেফিনিটলি হবে। হ্যাঁ, আচ্ছা আপু, সিডস খেলে গ্যাসের প্রবলেম হয়? আচ্ছা, সিডস খেলে যাদের গ্যাসের প্রবলেম হয় তারা সিডসটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? যে কোনো খাবারে আপনার যদি গ্যাসের প্রবলেম হয়, আপনাকে বুঝতে হবে যে খাবারটা আপনার জন্য ইনটলারেন্ট বা ইউ আর ইনটলারেন্ট টু দ্যাট ফুড, সো ওই খাবারটা আপনাকে বাদ দিতে হবে। সিডসটা আপনি একটু তেলে নিয়ে অথবা গ্রাইন্ড করে দেখতে পারেন যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, আচ্ছা আমি আপু ওয়াইয়াকি, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পুরো আর কোয়েশ্চেন নিব না। হ্যাঁ, আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এছাড়া যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে প্লেস করবেন। ওকে, আচ্ছা শামিনাপুর কোয়েশ্চেনটা আমি অ্যান্সার করি। একটা প্রশ্ন হচ্ছে, স্কিন অনেক ড্রাই হয়ে থাকে, অয়েলিও, প্রচুর পরিমাণে চুল পড়ে, স্ক্যাল্পের সমস্যা, স্ক্যাল্প তেল তেলে হয়ে থাকে, দুদিনের ভিতরে শ্যাম্পু না করলে আচ্ছা শামিনাপু, খুশকি যেটা ড্যান্ড্রফ যদি অনেক বেশি হয়, হ্যাঁ, তখন এটা আসলে একটা ফাঙ্গাল স্টাফ, ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে? মানে ইউজুয়ালি আমাদের বডিতে একটু মানে আমাদের স্ক্যাল্পে কিছুটা ফ্লেকি হয়, যেটা ডেড স্কিনটা জমে থাকে, সেটা আমরা খুশকি বলি। বাট অনেক বেশি খুশকি যদি হয়, তাহলে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। সো ইউ মাস্ট সি আ ডার্মাটোলজিস্ট, ঠিক আছে? ডার্মাটোলজিস্টের ট্রিটমেন্ট লাগবে। দিস ইজ নট রিলেটেড টু পিসিওএস, দিস ইজ রিলেটেড টু ফাঙ্গাল ইনফেকশন। যাচ্ছে বাবার হাইপোথাইরয়েডের প্রবলেম ছিল, অনেক আমার ফ্যামিলির অনেক অ্যালার্জি প্রবলেম আছে, নিউট্রিশনিস্ট বলেছে কারণ জেনেটিক্যালি আমার পাওয়ার পসিবল বেশি। হ্যাঁ, ওই যে আপু বললাম ডায়াবেটিস আসলে কোথা থেকে আসে, ডায়াবেটিস স্টেমস ফ্রম ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, সো যেহেতু আপনার ফ্যামিলিতে আছে, ডায়াবেটিসটা আছে, সো মানে মোটামুটি শিওর যে আপনি যদি মেইনটেইন না করেন, আপনি যদি লাইফস্টাইল মেইনটেইন না করেন, ইউ উইল হ্যাভ ডায়াবেটিস ইন ইওর লাইফ। হ্যাঁ, সো অবশ্যই আপনাকে লাইফস্টাইল ঠিক রাখতে হবে। লাইফস্টাইল যদি আপনি ঠিক রাখেন, ডায়েট, এক্সারসাইজ, বডি ওয়েট, এগুলো যদি আপনার ঠিক থাকে, ইনশাআল্লাহ আপনার হবে না, কখনোই হবে না। আচ্ছা ঠিক আছে আপুরা, শাওয়ার ফিল্টার ইউজ করে ড্যান্ড্রফ কমেছে, ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করা লাগে না। দিস ইজ গ্রেট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আজকে শেষ করে ফেলছি আমরা। বাকি আপনাদের যত কোয়েশ্চেন আছে প্লিজ ইন দ্য হোয়াটসঅ্যাপ। বাট আজকে সেশনে কিন্তু আমি ডিটেইলে অনেক কিছু বলেছি, এটা খেয়ে ফেলতে হবে যাচ্ছে পুলিশের গোলাগুলিতে। তো ব্যাপারটা কি হচ্ছে, পুলিশ তো আসলে এসেছে ভালোর জন্য, তাই না? হচ্ছে জাইগোট ফর্মেশন হয়ে এমব্রিও হয়ে বেবি হবে, তাই না? সো ওই যে ছোট ছোট এক্সেল গুলো, ওগুলোর আশেপাশে যদি ইনফ্লামেশন হতে থাকে, তাহলে কি সেই একটা কোয়ালিটি ভালো হবে?
যেমন বললাম যে আপনার এলাকায় কারফিউ চলছে, ধরেন 1 বছর হয়ে গেছে কারফিউ চলছে, বা 2 বছর হয়ে গেল কারফিউ চলছে। এখন বাচ্চারা তো বড় হবে, যে এলাকায় যে বাচ্চারা আছে ওরা তো খাবার দাবার খেয়ে বড় হচ্ছে, কিন্তু ওরা স্কুলে যেতে পারে। এই টক্সিন গুলো আসলে কি হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি এরপরে মিসক্যারেজ হয় না, বিকজ হয়তো পাচ্ছেন, তাই না? তো মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এত ট্রিটমেন্ট নিচ্ছি তারপরও কেন আমার কনসিভ হলো না? বিকজ ওই যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এদের উপর কাজটা কি করা হয়, এগুলোকে ইনজেকশন পুশ করা হয়, বা আপনি যখন মুখের ওষুধ খাচ্ছেন তখন এগুলো বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, অথবা ট্রিগার শট যখন দেওয়া হয় তখন ট্রিগার করে সেটাকে ওভুলেট করা হলো। কিন্তু শরীরের ভিতরে যদি ইনফ্লামেশন চলতে থাকে তাহলে তো কোয়ালিটিটা ভালো হবে না। মানে ওই যে আপনি বাচ্চাটাকে বড় করলেন, খাওয়াই দাওয়ায় বড় করলেন, সে ফিজিক্যালি বড় হয়ে গেল, কিন্তু তাকে আপনি কোয়ালিটি এডুকেশন দিলেন না, তাকে আপনি কোয়ালিটি প্লে টাইম দিলেন না, একটা বাচ্চার যা যা দরকার সেই জিনিসগুলো দিলেন না, তাহলে তো কোয়ালিটি বাচ্চাটার কোয়ালিটি ভালো হবে না, তাই না? সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার এগস অ্যাজ ওয়েল, যে ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো এগুলো বড় হয়ে গেল, ওভুলেশন হলো, কিন্তু আমি যদি ওভারির ভেতরের এনভায়রনমেন্টে ভালো রাখতে না পারলাম তাহলে তো সেই একটা হেলদি হবে না। একটা যদি হেলদি না হয় আলটিমেটলি সেটা দিয়ে কনসেপশনের চান্সেস কমে যাবে, অথবা ইউটেরাসটা যদি হেলদি না থাকে তখন দেখা যাবে যে কনসেপশন হবে না, অথবা মাল্টিপল টাইমস মিসক্যারেজেস হবে। ঠিক আছে, যে কারণে আমরা দেখেছি যে আমাদের অনেক ক্লায়েন্টস আমাদের 12 উইক প্রোগ্রাম অথবা আমাদের ক্র্যাক কোর্স করার পরে যখন তারা জিনিসগুলো মেনটেন করে তখন ইজিলি কনসিভ হয়ে যায়, অথবা যাদের মিসক্যারেজের ইস্যুস আছে যে কনসিভ হয় বাট মিসক্যারেজ হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি এরপরে মিসক্যারেজ হয় না, বিকজ দে মেক দ্য এনভায়রনমেন্ট গুড। হ্যাঁ, তো আমি কি বোঝাতে পেরেছি? অনেক সময় নিয়ে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন এই জিনিসগুলো বোঝালাম, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। হ্যাঁ, সবাই কি বোঝাচ্ছেন ইনফ্লামেশন ব্যাপারটা, ক্রনিক ইনফ্লামেশন? ওকে, সো এখানে আমি এই জিনিসগুলো বলেছি যে ইনফ্লামেশন ইজ দ্য ইমিউন সিস্টেমস অ্যাটেম্প্ট টু ফাইট অফ এনিথিং দ্যাট পারসিস্টস অ্যাজ আ থ্রেট। আচ্ছা, এবার আপনারা বলুন তো যে আমি এবার আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করবেন, যে এই যে আমি বললাম আমাদের শরীরে কোনো একটা টক্সিন ঢুকলো এন্ড সেই টক্সিনের এগেইনস্টে বডিতে ইনফ্লামেশন হচ্ছে, তো এই টক্সিনগুলো আসলে কি? এই টক্সিনগুলো আসলে কি, কোত্থেকে আমাদের শরীরে ঢুকলো, কিভাবে ঢুকলো? দেখি আপুরা কে বলতে পারে, মানে কোন টক্সিনের কথা বলছি আমরা? ফুড, এই ধরনের আপু সুন্দর বলেছেন। তারপর আর অন্য আপুরা? আনহেলদি ফুড, টয়লেট্রিজ, ইয়েস, হ্যাঁ, ফুড, কসমেটিক্স, এক্স্যাক্টলি, হ্যাঁ, পেট ক্লিয়ার না হলে, আচ্ছা, এনভায়রনমেন্ট, কসমেটিক্স, ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে আমাদের ফার্স্ট থিং হচ্ছে, হ্যাঁ সোহেল আপু সুন্দর বলেছেন, প্লাস্টিক, ইয়েস। সো ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের শরীরে ঢুকছে কিভাবে? খাওয়ার মাধ্যমে, তাই না? সো খাবার, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে কিছু টক্সিক স্টাফ থাকছে, সেই জিনিসগুলো আমাদের শরীরে যে ইনফ্লামেশন করছে। হ্যাঁ, সো আমাদের প্রথম কাজ হবে খাবারের মধ্যে থেকে এই যে টক্সিন অথবা আনহেলদি স্টাফ যেগুলো আছে, যেগুলো ইনফ্লামেটরি স্টাফ স্পেশালি, সেই ইনফ্লামেটরি স্টাফগুলোকে রিমুভ করা, তাই না? কারণ ডেইলি বেসিসে কিন্তু আমরা এই জিনিসগুলো খাচ্ছি, ডেইলি বেসিসে খাচ্ছি, যে কারণে ডেইলি বেসিসে আমাদের এইসব ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন চলছে তো চলছে। সেকেন্ডলি কসমেটিক্স, হ্যাঁ, কসমেটিক্স, টয়লেট্রিজ, হোয়াট এভার উই আর পুটিং অন আওয়ার স্কিন। হ্যাঁ, আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করছেন, আপনি হয়তো অনেক বেশি মেকআপ ইউজ করছেন, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু হার্মফুল কেমিক্যালস থাকছে, এই জিনিসগুলো কিন্তু স্কিনের মাধ্যমে আপনার বডিতে চলে যাচ্ছে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ইউজ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ন্যাচারাল স্টাফ ইউজ করতে হবে, যত কম ইউজ করা যায় এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, থার্ডলি হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস, স্ট্রেস কিন্তু আমাদের জন্য হার্মফুল, মেন্টাল স্ট্রেস। কারণ আমরা যখন অনেক বেশি স্ট্রেসে থাকি তখন আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যায়, মানে স্ট্রেসের কারণে আমাদের বডিতে কিছু কেমিক্যালস রিলিজ হয়, বেড়ে যায়, ওগুলো আমাদের শরীরে ইনফ্লামেশনের মতো এফেক্ট দেয়। স্ট্রেস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের লাস্ট সেশনে। আজকে জাস্ট আমি বলে রাখলাম যে তাহলে ফুড, the cosmetics and toiletries or whatever we are putting on our skin and hair, scalp as well, also stress, এই জিনিসগুলো আমাদের মেজর ইনফ্লামেশনের সোর্স। সো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, এটা আমাদের প্রথম কাজ। ওকে, সো আমাদের থার্ড পয়েন্টে দেখুন যে ইনফ্লামেশন ইজ অলসো লিঙ্কড টু ইনসুলিন রেজিস্ট্যান্স, পিসিওএস এন্ড ইনফার্টিলিটি। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটার একটা কারণ তো আমি জেনেটিক বললামই, এটা ছাড়া বডিতে যখন ক্রনিক ইনফ্লামেশন থাকে তখন সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, পিসিওএস ডেভেলপ করে। এন্ড ইনফার্টিলিটি, অনেক আছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি নিয়ে সাফার করেন, যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা বড় কারণ হচ্ছে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, তাদের বডিতে ইনফ্লামেশন অনেক বেশি। এখন ইনফ্লামেশন সবসময় আমরা মেজার করি না, ফার্টিলিটি ট্রিটমেন্টের আগে সিআরপি, টিআরপি বা ইনফ্লামেশনের কিছু মার্কার আছে যেগুলো দেখা যায়, সেগুলো সাধারণত আমরা দেখি না, অথবা অনেক সময় মার্কারেও আসে না, বোঝা যায় না। হ্যাঁ, সো যে কারণে আমরা সেটাকে নাম দিই যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, বাট ম্যাক্সিমাম আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আসলে ইনফ্লামেশনের কারণেই হয়। আচ্ছা, সো এখানে আমি একটা হার্ভার্ডের একটা স্টাডির লিংক দিয়েছি, লিংকটা তো এখন শো করতে পারবো না, আমি হয়তো বা লিংকটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব, আপনারা এই স্টাডিটা দেখতে পারেন। তো এই স্টাডিটা আসলে স্টাডিটাতে দেখা হচ্ছে যে ইনফ্লামেশন কন্ট্রিবিউট টু ইনফার্টিলিটি, অর্থাৎ ইনফার্টিলিটিতে ইনফ্লামেশনের রোলটা কি? দিস ইজ নট অ্যাবাউট পিসিওএস, ঠিক আছে? মানে যারা ইনফার্টিলিটি নিয়ে সাফার করছে তাদের বডিতে আসলে ইনফ্লামেশন কতটুকু সেটা দেখার জন্য স্টাডিটা করা হয়েছিল। তো এটা হচ্ছে স্টাডিটার রেজাল্ট, এটা আমি এখানে এই স্লাইডে নিয়ে এসেছি। তো দেখা যাচ্ছে যে রিস্ক অফ ইনফার্টিলিটি ইজ হায়ার ইন কন্ডিশনস মার্কড বাই ইনফ্লামেশন, মানে শরীরের যে কন্ডিশনগুলোতে ইনফ্লামেশন হয়, তো দেখা যাচ্ছে সেগুলোতে, সেই ডিজিজগুলোতে ইনফার্টিলিটি রেট হায়ার, যেমন যে কোনো ইনফেকশন, এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই জিনিসগুলো। And body-wise inflammation may affect the ovaries, uterus, cervix, and placenta, thus impairing fertility. তো যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে শুধু যে পিসিওএস মানে শুধু এগের সমস্যা তা কিন্তু না, আপনার যখন ইনফ্লামেশন থাকবে, যাদের পিসিওএস আছে তাদের তো হাই ইনফ্লামেশন আমরা অলওয়েজ পাই, পিসিওএস ছাড়াও ইনফ্লামেশন থাকে। সো এই যে ইনফ্লামেশন যাদের বডিতে অনেক বেশি, তাদের কিন্তু এগের কোয়ালিটি খারাপ হয়, ইউটেরাসের কন্ডিশন খারাপ থাকে, সার্ভিক্সের অবস্থা খারাপ থাকে, এন্ড যখন কনসিভ হয়ে যায় তখন দেখা যায় প্লাসেন্টার মধ্যে ইনফ্লামেশন থাকে, তো তখন দেখা যায় যে মিসক্যারেজ হয়ে যায়, মিসড অ্যাবর্শন হয়ে যায়।
হ্যাঁ, সো এই যে বডি ওয়াইজ সিস্টেমিক ইনফ্লামেশন এটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। অ্যান্ড লাস্ট ফাইন্ডিংটা হচ্ছে যে women with infertility who have had IVF and followed an anti-inflammatory diet tended to have higher rates of successful pregnancy than women who did not follow the diet. So যারাই IVF ট্রিটমেন্টে গেছে এবং একটা অ্যান্টি-ইনফ্লামেটরি ডায়েট ফলো করেছে তাদের মধ্যে প্রেগন্যান্সির সাকসেস রেটটা বেশি ছিল। তাহলে আমরা যদি ফার্টিলিটি ইমপ্রুভ করতে চাই, পিসিওএস কে কারেক্ট করতে চাই, অথবা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, এই জিনিসগুলোকে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমরা যারা বাংলাদেশ অরিজিন আছি আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ইনসুলিন রেজিস্ট্যান্ট লাইফস্টাইল ফলো করতে হবে। ঠিক আছে, সো আমাদের লাইফস্টাইলটা কিরকম হবে, এখানে যেন আমরা ইনফ্লামেশনকে ফাইট করতে পারি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে ফাইট করতে পারি, এরকম একটা লাইফস্টাইল আমাদের থাকবে। আচ্ছা, সো এই লাইফস্টাইলটার কম্পোনেন্টস কি? ডায়েট, সাপ্লিমেন্টস, ফাস্টিং, এক্সারসাইজ, এনভায়রনমেন্ট, স্লিপ, স্ট্রেস রিডাকশন এবং হেলদি মাইন্ডসেট। তো এই সবগুলো জিনিস থাকতে হবে। ডায়েটটা আমি এখানে স্পেসিফিক্যালি মার্ক করেছি বিকজ দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার ওয়ান্স, বাট অন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, সো এখন আমরা চলে আসবো যে ইনফ্লামেশন এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করে কার। হ্যাঁ, তো প্রথমেই আসবে যে রিফাইন্ড কার্বোহাইড্রেটস such as white bread and pastries, অর্থাৎ যে কোনো হোয়াইট জিনিস, একদম হোয়াইট, সেটাই হচ্ছে রিফাইন্ড। হ্যাঁ, যেমন হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস, হ্যাঁ, হোয়াইট সুগার, এই জিনিসগুলো সব রিফাইন্ড কার্বোহাইড্রেটস। সো যে কোনো জিনিস রিফাইন্ড হয়ে গেলে সেটা আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করে, টু সাম এক্সটেন্ট ইনফ্লামেশন করে। হ্যাঁ, দেন হচ্ছে ফ্রাইড ফুডস, ডিপ ফ্রাইড ফুডস কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে। সোডা অ্যান্ড আদার সুগার সুইটেন বেভারেজেস, প্রসেসড মিট, প্রসেসড অয়েল, মার্জারিন, শর্টনিং অ্যান্ড লার্ড। এই যে শর্টনিংটা কোথায় থাকে? শর্টনিং থাকে হচ্ছে যে আমরা চকলেট খাই, এগুলোর মধ্যে কিন্তু শর্টনিং ইউজ করা হয়। হ্যাঁ, দেন হচ্ছে প্যাকেজড ফুড উইথ প্রিজারভেটিভস, এই যে বিস্কিট, চিপস, জ্যাম, সস, ডিপস, হ্যাঁ, এই জিনিসগুলোর মধ্যে প্রিজারভেটিভস থাকে। তো দেখা যায় এই প্রিজারভেটিভ গুলোর মধ্যেও ইনফ্লামেটরি কম্পোনেন্টস থাকে। আর ট্রান্স ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট ইজ ভেরি 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 আনহেলদি, যেমন বিস্কিট, চিপস, এই জিনিসগুলো একদম ট্রান্স ফ্যাট দিয়ে ভরা। দেন হাই কার্বোহাইড্রেটস ট্রিগার আয়ার। হ্যাঁ, এটা আমি কিন্তু একটু বড় করে দিয়েছি। তো দেখুন, আপনি যদি হেলদি কার্বোহাইড্রেটও খান অনেক বেশি পরিমাণে, সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। যেমন ধরুন ওটস, এখন তো সবাই খুব ওটস খেতে পছন্দ করে, যে ওটস ইজ ভেরি হেলদি, তাই না? অথবা ব্রাউন রাইস, ঠিক আছে, ব্রাউন রাইস ইজ ভেরি হেলদি, ব্রাউন রাইস খাবো বেশি। তো আপনি যদি ব্রাউন রাইস অনেক পরিমাণে খান, হ্যাঁ, ইভেন ইফ ইটস হেলদি, বাট আপনি যদি বেশি পরিমাণে খান, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। অর্থাৎ হেলদি কার্বোহাইড্রেটও যদি আপনি অতিরিক্ত খান, অনেক বেশি খান, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিগার করবে। দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট আপনাকে লিমিটেড রাখতে হবে। ঠিক আছে, হেলদি কার্বোহাইড্রেট আপনাকে লিমিটেড রাখতে হবে, অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ডায়েটটা হবে লো কার্বোহাইড্রেট। ওকে, সো এখানে আমি আরেকটা লিস্ট নিয়ে এসেছি, এলিমিনেশন ডায়েট, ফুডস টু অ্যাভয়েড। তো এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, সো এটা আমি একটু এক্সপ্লেইন করবো যে কোনটা কেন অ্যাভয়েড করতে হবে। তো এই লিস্টটা একদম সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, একদম মুখস্থ, মানে মনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমার খাওয়া যাবে না। হ্যাঁ, তো প্রথমে আসবে কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোলট্রি। সো কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোলট্রি কেন? কারণ হচ্ছে কমার্শিয়াল ডেইরি অ্যান্ড পোলট্রিতে কি আছে? অনেক বেশি হেভি মেটালস আছে অ্যান্ড হরমোনস আছে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে কমার্শিয়ালি যে ডেইরি পোলট্রি, স্পেশালি ডেইরি বলতে আর কি গরুর দুধ বোঝানো হচ্ছে, আর পোলট্রি বলতে হচ্ছে মুরগিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো চিকেন অ্যান্ড কমার্শিয়ালি যে ডেইরি প্রোডিউসিং যে গাভীগুলো আছে, সেগুলোতে কি হয় যে ওরা প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন ইনজেক্ট করে, ওরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স ইনজেক্ট করে অ্যান্ড আদার হরমোনস ইনজেক্ট করে, যেন এগুলো তাড়াতাড়ি বড় হয়, গ্রোথ প্রমোটার ইউজ করা হয় যেন তাড়াতাড়ি বড় হয়। অ্যান্টিবায়োটিক্স একদম দেখা যায় যে এই ছোট চিকেনগুলো, কারণ চিকেন কিন্তু খুব সেন্সিটিভ, হ্যাঁ, মুরগি কিন্তু খুব সেন্সিটিভ, এরা দেখা যায় যে অল্প একটু টেম্পারেচার চেঞ্জ, অল্প যেটা সেটাতে মরে যায়। তো দেখা যায় যেগুলোকে ফার্ম করা হয়, ফার্ম রেজ যেগুলো যেসব চিকেন আছে, ওগুলোকে একদম ডে 1 থেকে অ্যান্টিবায়োটিক দিতে থাকে, মানে অসুস্থ থাকুক না থাকুক অ্যান্টিবায়োটিক অ্যান্ড গ্রোথ প্রমোটার উপর রাখে। যে কারণে দেখা যায় একটা চিকেন ন্যাচারালি যেখানে 2 মাসে যতটুকু বড় হতো, গ্রোথ প্রমোটার, হ্যাঁ, যেমন জেনেটিক একটা রোল প্লে করে, আর আনহেলদি লাইফস্টাইল, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, এই জিনিসগুলো রোল প্লে করে। হ্যাঁ, তো এখন আমি চলে আসবো ইনসুলিন রেজিস্ট্যান্স, বিকজ আনফর্চুনেটলি বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা মানুষ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে সাফার করছে, আনফর্চুনেটলি। হ্যাঁ, মানে যাদের বাবা মায়েরা বাংলাদেশি অরিজিন, তারা মানে বাবা মা অথবা দাদা দাদি নানা রিলেটিভদের মধ্যে অ্যাটলিস্ট একজনের হলেও তো আছে, তাই না? তো যে রোগগুলোর নাম বললাম, এই সবগুলো রোগ আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়। হ্যাঁ, তো এখন এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অথবা মেটাবলিক সিনড্রোম। And PCOS is a part of that syndrome. PCOS কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অথবা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট। হ্যাঁ, তো আনফর্চুনেটলি পিসিওএসটা খুব আর্লি দেখা যায়, মানে খুব অল্প বয়সে এটা বোঝা যায়। আর বাকি যে জিনিসগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, সেগুলো হয়তো একটা সার্টেন এজের পরে ডেভেলপ করে। যেমন আগে আমাদের মা বাবাদের যে জেনারেশনটা, তাদের মধ্যে দেখবেন যে সবার হয়তো ডায়াবেটিস, হাইপারটেনশন ডেভেলপ করেছে আফটার 40, আফটার 45। কিন্তু এখন আমাদের জেনারেশনে এসে দেখা যাচ্ছে 30-35 এ ডায়াবেটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এন্ড দিস ইজ সো অ্যালার্মিং। হ্যাঁ, আমাদের পরে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে, দেখা যাবে তাদের মধ্যে 15-20 বছরই তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, ইফ দে ডু নট কন্ট্রোল দেয়ার লাইফস। এই কারণে এখন আমাদের জন্য এটা একদম ম্যান্ডেটরি যে আমরা আমাদের এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা পিসিওএস, এই জিনিসগুলোকে আমরা ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো এটা আমার বোঝানোর এটাই উদ্দেশ্য ছিল যে সবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে পিসিওএস হচ্ছে। সো এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের ঠিক করতে হবে।
হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদেরকে ঠিক করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ওয়াইড 70% মানুষের বা মেয়েদের পিসিওএস যাদের আছে আর কি, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এন্ড ইন কেস অফ বাংলাদেশ দিস ইজ 100%, ইন কেস অফ বাংলাদেশ দিস ইজ 100%। আর ওবেসিটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা মেজর কজ। এছাড়া জেনেটিক কেন সেটা আমি বললাম যে আমাদের জিন্সগুলো চেঞ্জ হয়েছে, বিকজ আমাদের অ্যানসেস্টাররা একটা দুর্ভিক্ষ বা ফ্যামাইন, ল্যাক অফ ফুড, শর্টেজ অফ ফুডের মধ্যে দিয়ে গেছেন। দ্যাটস ওয়াই আমাদের জিন্সগুলো চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এখন কি হচ্ছে, আমরা যখন আনহেলদি লাইফস্টাইলে আছি বা আমাদের বডিতে অনেক বেশি ইনফ্লেমেশন হচ্ছে, তখনও আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার যদি জেনেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে থাকে বা জেনেটিক্যালি যদি আমার পিসিওএস থেকে থাকে, দেন হোয়াট ইজ দ্য সলিউশন? যে তাহলে আর আমার লাইফস্টাইল করে লাভ কি, এটা তো জেনেটিক। দ্য গুড নিউজ ইজ যে জেনেটিক্যালি হলেও উই হ্যাভ দ্য পাওয়ার ওভার দ্য জিনস। এই জিনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে? ধরুন একটা একটা গান অথবা একটা পিস্তল আছে আপনার সামনে, হ্যাঁ, লোডেড একটা পিস্তল, যে পিস্তলের মধ্যে গুলিও ভরা আছে, ঠিক আছে? সো পিস্তলটা যদি আপনি টেবিলের উপর রেখে দেন, ইজ ইট হার্মফুল? ইজ ইট ডেঞ্জারাস? ইয়েস, ইট ইজ ডেঞ্জারাস, বাট ইট ইজ নট হার্মফুল, তাই না? মানে এটার মধ্যে সেই হার্ম করার পোটেনশিয়ালটা আছে, বাট ইট ইজ স্টিল নট হার্মফুল। যখন আপনি ট্রিগার টানবেন, হ্যাঁ, তখন সেটা হার্মফুল। যখন আপনি ট্রিগারটা টানবেন, তখন যখন গুলি করবেন, তখন সেটা হার্মফুল, তাই না? সো ব্যাপারটা সেটাই যে জিনস আমাদের শরীরে আছে, এটা আমরা ইনহেরিট করেছি। উই ক্যানট ডু মাচ অ্যাবাউট দিস, বেশি কিছু আমাদের করার নেই। কিন্তু আমরা কি করতে পারি, ট্রিগারটা আমরা পুল না করতে পারি। ট্রিগারটা আমি পুল করবো না। হোয়াট ইজ দ্য ট্রিগার? দ্য ব্যাড লাইফস্টাইল, ঠিক আছে? এই যে আমাদের ব্যাড লাইফস্টাইল, এটা হচ্ছে ট্রিগার। তো যখন আমাদের লাইফস্টাইলটা খারাপ হবে, তখনই এই জিনিসগুলো টার্ন অন হয়ে যাবে এন্ড শরীরে অনেক হরমোনাল ইমব্যালেন্স করবে, অনেক সমস্যা করবে। নট অনলি পিসিওএস ছাড়াও কোলেস্টেরলের প্রবলেম করবে, ডায়াবেটিসের প্রবলেম করবে, হাইপারটেনশন হবে। এন্ড এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, এগুলো এই তিনটা থেকে পরবর্তীতে কিডনি ডিজিজ হবে, স্ট্রোক হবে, হার্টের সমস্যা হবে। বাংলাদেশে যত মানুষ মারা যায়, হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে কিডনি ডিজিজ, স্ট্রোক, হার্ট, এই প্রবলেমগুলোতে মারা যায়, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে যারা কি ন্যাচারাল ডেথ যারা পাসাবে করেন আর কি, হ্যাঁ। সো আমরা যে শুধুমাত্র পিসিওএস কে ফাইট করতে চাই বা পিসিওএস কে ওভারকাম করতে চাই, ব্যাপারটা তা না। আমরা এই সবগুলো ডিজিজ থেকে নিজেদেরকে সেভ রাখতে চাই, তাই না? সো ইন দ্যাট কেস আমাদের লাইফস্টাইল যদি আমরা ঠিক রাখি, এই যে জিন্সগুলো আছে, যে ব্যাড জিন্সগুলো আমরা ইনহেরিট করেছি, ইনসুলিন রেজিস্ট্যান্সের জিন্স, সেগুলো ইনশাআল্লাহ টার্ন অফ থাকবে। ওকে, সো উই হ্যাভ দ্য কন্ট্রোল, আমাদের কাছে কিন্তু কন্ট্রোল আছে। ওকে, সো এখানে আমি আবার একটু আগের স্লাইডে চলে যাই, যেখানে দেখুন জিন্স নিয়ে কথা বলেছি, আনহেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলেছি, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। নাও কামস দ্য ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? কারো কি আইডিয়া আছে হোয়াট ইজ ক্রনিক ইনফ্লামেশন? জি, ইনফ্লামেশনটা কি? এনিওয়ান? কারো কি আইডিয়া আছে? বিকজ দিস ইজ আ ভেরি নিউ টপিক, আই থিংক আমাদের এখানে যদি ডক্টর থেকে থাকেন, দে ডেফিনেটলি নো অ্যাবাউট ইট, বাট নন মেডিকেল যারা আছেন তাদের হয়তো এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে। আই ওয়ান্ট টু নো যে আপনাদের কারো আইডিয়া আছে কিনা। Cell damage হয় inflammation, yes, you're right. Mani Hapu বলছেন CRP is also high, that is a sign of inflammation, yes. Tanzila Hapu বলছেন redness, swelling, heat and pain. আচ্ছা, Tanzila Hapu, are you from medical background? Inflammation, yes, you're right. Mani Hapu বলছেন CRP is also high, that is a sign of inflammation, yes. Tanzila Hapu বলছেন redness, swelling, heat and pain. আচ্ছা, Tanzila Hapu, are you from medical background? আচ্ছা, ক্যান্সার, আচ্ছা, হুরুন্নেসা আপু বলছেন যে ক্যান্সার হচ্ছে, ফ্যামিলির কথা বলছিলেন সম্ভবত। ইমিউন সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, তো আমি এটাকে ইজিলি একটু এক্সপ্লেইন করি, হ্যাঁ। সবার অ্যান্সার গুলোই রাইট, সবাই খুব সুন্দর অ্যান্সার করেছেন। তো ইনফ্লামেশনটা আসলে কি? ইনফ্লামেশন হচ্ছে কি, ধরুন আপনার বডিতে একটা কিছু, কোন একটা টক্সিন ঢুকলো, হ্যাঁ, অথবা হ্যাঁ, কোনো একটা টক্সিন ঢুকলো বা কোনো একটা ধরুন যে ব্যাকটেরিয়া ঢুকলো আপনার শরীরে, হ্যাঁ। তো সেই ব্যাকটেরিয়াটাকে কিল করার জন্য, ব্যাকটেরিয়া আমাদের বডিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের শরীরে এত সুন্দর মেকানিজম দিয়েছেন যে আমাদের শরীরই চেষ্টা করে বা আমাদের শরীর ওই ব্যাকটেরিয়াটাকে ফাইট করে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা যেটাই। তো এই যে দেখেন না আমাদের জ্বর কাশি হয়, কত কিছু হয় আমাদের, স্পেশালি জ্বর, হ্যাঁ। এই জ্বর মানেই হচ্ছে এখানে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হচ্ছে, হ্যাঁ। সো ইনফেকশনটা কি? ইনফেকশন হচ্ছে এই যে কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো কিছু আমাদের শরীরে ঢুকলো, সেটাকে ফাইট করার জন্য আমার বডির যে হোয়াইট সেলস গুলো আছে, শ্বেত রক্তকণিকা, আমরা সবাই ছোটবেলায় পড়েছি বায়োলজিতে যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে ইনফেক্ট যে ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে সেগুলোকে কিল করে। তো সেগুলোকে কিল করতে আসে, কিল করার সময় সে কি করে, বডির টেম্পারেচার বাড়িয়ে দেয়। বডির টেম্পারেচার যখন বাড়িয়ে দেয়, দেখা যায় হাই টেম্পারেচারে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস সার্ভাইভ করতে পারে না। সো এটা বডির একটা ন্যাচারাল মেকানিজম, অনেক রকম রিয়াকশন হয় যাতে টেম্পারেচার বেড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলো একটা বডির রিয়াকশন, যার মাধ্যমে আমাদের বডি কোনো একটা অফেন্ডিং এজেন্টকে সে সরায়, হ্যাঁ। তো যখন আমাদের এটা অ্যাকিউটলি হয়, অর্থাৎ কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকলো, বডিতে খুব দ্রুত হয়ে যাচ্ছে, খুব দ্রুত হচ্ছে আমাদের বডি সে রিকভার করতে চাচ্ছে, তখন দেখা গেলো জ্বর হলো, আমাদের কাশি হলো, হাঁচি হচ্ছে, এটা সেটা হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, অর্থাৎ সাডেন একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, হ্যাঁ। তো ক্রনিক ইনফ্লামেশনটা আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ক্রনিক ইনফ্লামেশনের এক্সাম্পল দিতে গেলে আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার এলাকায়, আপনার বাসার সামনে যে রাস্তাটা আছে, ওই রাস্তায় কিছু সন্ত্রাসী চলে আসলো, কিছু ক্রিমিনালস চলে আসলো, হ্যাঁ। তো ক্রিমিনালস এসে ওখানে মারামারি করছে, যাকে পাচ্ছে তাকে মারছে, গোলাগুলি করছে, এটা সেটা করছে। তো আপনি কি করলেন? আপনি পুলিশকে ফোন করলেন,
পুলিশকে ফোন করে বলেন যে এই অবস্থা এলাকার মধ্যে। তো পুলিশ সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, পুলিশ দেশে কি করলো, পুলিশ সন্ত্রাসীদের সাথে ফাইট টাইট করলো, এদেরকে ধরে নিয়ে গেল। তো দেখা গেল আরো আরো সন্ত্রাসী চলে আসে। হ্যাঁ, মানে সন্ত্রাসী আসছে, পুলিশ ফাইট করতে ওরা শেষ করতে পারছে না, কন্টিনিউসলি ফাইট চলছে। অথবা কারফিউ টারফিউ দিয়ে দিল, আপনি বাসা থেকে বের হতে পারছেন না, আপনি অফিসে যেতে পারছেন না, আপনার চাকরি বাকরি চলে যাচ্ছে, সেই সেলগুলোতে ড্যামেজ হবে। আমাদের শরীরে যে সেল পুলিশ একটার পর একটা ফাইট করে যাচ্ছে, যে কারণে ওই এলাকার অবস্থা খারাপ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সেটা, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে যখন আপনার বডিতে কন্টিনিউয়াসলি কোনো টক্সিন ঢুকতে থাকবে, আপনার বডির যে ইমিউন সিস্টেম, আপনার বডির যে হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড অল, এরা ওই যে অফেন্ডিং এজেন্টটা আছে সেটার সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতে থাকবে। তখন কি হবে, যে জায়গাগুলোতে ফাইট করছে তার আশেপাশের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে ড্যামেজ হবে, আমাদের শরীরের যে সেলগুলো আছে সেগুলোতে ড্যামেজ হবে। হ্যাঁ, কারণ ইনফ্লামেশনের সময় অনেক কেমিক্যালস রিলিজ হয়, অনেক কিছু হয়, এগুলোতে দেখা যায় নর্মাল সেলগুলোতেও ড্যামেজ হয়। তো এই জিনিসটা যখন লম্বা সময় চলতে থাকবে তখন কি হবে, আপনার বডির প্রত্যেকটা সেল এফেক্টেড হবে, তাই না? কারণ ইনফ্লামেশন তো এমন না যে কোনো একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে, পুরো বডিতেই হচ্ছে। হ্যাঁ, এন্ড ওই যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো সেগুলো ব্লাডের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তাহলে পুরো শরীরের সবগুলো সেল এখানে এফেক্টেড হবে, প্রত্যেকটা জায়গায়। তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গার যে সেলগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, অনেক সমস্যা হবে সেল যদি ড্যামেজ হয়। সো এই জিনিসটাই হচ্ছে ইনফ্লামেশন। ওকে, সো সবাই কি বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওভারিতে যদি সবসময় ইনফ্লামেশন হতে থাকে, যে আপনার ওভারিতে এরকম ফাইটিং টাইটিং চলছে, ওভারির অবস্থা ভালো না, ইনফ্লামেশন হচ্ছে, ওভারি সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ওভারি সেলের মধ্যে আবার এগস আছে, তাই না? ওভারির ভিতরে এগস আছে। হ্যাঁ, যে এগুলো বড় হয়ে সেটা ওপুলেট করবে, সেখান থেকে হচ্ছে জাইগোট ফর্মেশন হয়ে এমব্রিও হয়ে বেবি হবে, তাই না? সো ওই যে ছোট ছোট এগস গুলো, ওগুলোর আশেপাশে যদি ইনফ্লামেশন হতে থাকে তাহলে কি সেই একটা কোয়ালিটি ভালো হবে? যেমন বললাম যে আপনার এলাকায় কারফিউ চলছে, ধরেন 1 বছর হয়ে গেছে কারফিউ চলছে, বা 2 বছর হয়ে গেল কারফিউ চলছে। এখন বাচ্চারা তো বড় হবে, যে এলাকায় যে বাচ্চারা আছে ওরা তো খাবার দাবার খেয়ে বড় হচ্ছে, কিন্তু একটা লম্বা সময় দুর্ভিক্ষের মধ্য দিয়ে গেছেন অথবা ল্যাক অফ ফুডের মধ্য দিয়ে গেছেন। হেলদি অয়েল কিন্তু খারাপ, তেল কিন্তু খারাপ, তেল আমাদের জন্য ভালো। এখন সেটা এক্সট্রা ভার্জিন থাকে, অর্থাৎ একদম পিওর র ফর্মে থাকে, সেটার কিন্তু একটা টেস্ট আছে, স্মেল আছে। ইভেন সয়াবিন অয়েলের একটা, হ্যাঁ। সো এরকম ইন্ডাস্ট্রিয়ালি প্রসেসড অয়েল খাওয়া যাবে না, হোয়াট